আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা সবাই কম বেশি ধারণা আছে, আমরা জানি যে আমাদের টপিক যে বিষয়ের উপর আমরা ট্রেনিং করতেছি সেটা হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, তাই না? জি এখন স্যার। কোশ্চেন আসতে পারে যে ওয়েবটা কি, ওয়েবসাইট কি, হোয়াট ইজ ওয়েবসাইট, তাই না? এমন একটা কোশ্চেন আসতে পারে না আমাদের ভিতরে? আসতে পারে স্যার। তো ওয়েবসাইট হচ্ছে একটা ভার্চুয়াল কম্পিউটার ভিত্তিক, সার্ভার ভিত্তিক একটা ওয়েব পেজ, একটা যে কোনো ওয়েব ডিজাইন, যে ডিজাইনের উপরে আমরা বেশ কিছু কন্টেন্ট বা বেশ কিছু লেখা, ছবি সম্মিলিত তথ্য প্রদর্শন করেছি থাকি, যেটা দেখে আমরা ওই বিষয়ের উপরে ধারণা পেতে পারি। আমরা বেশ এটা আমাদের থিওরিটিক্যাল কোনো ক্লাস না, যে কারণে আমরা ওয়েবসাইট কি বেশ এগুলো থিওরিটিক্যাল কোনো বর্ণনা দিব না। আমরা আমাদের প্র্যাকটিক্যালের দিকে বেশি চলে যাব, কারণ আমি যদি যে কোনো বিষয়ের থিওরিটিক্যাল অ্যানালাইসিস করি, থিওরিটিক্যাল বর্ণনা দেই, তাহলে সময় বেশি যাবে, আপনাদের ক্লাসটাও বোরিং ফিল হবে, বেশি ফলপ্রসূ হবে না, মনেও থাকবে। সো এখন আমরা যে কোনো বিষয়ে, একটা ভার্চুয়াল জগতে যে কোনো বিষয় বা যে কোনো কিছুর ইনফরমেশন যখন কম্পিউটার এবং ইন্টারনেটকে কাজে লাগে, কম্পিউটার এবং ইন্টারনেটকে ব্যবহার করে যখন কোনো কিছু তথ্য অনুসন্ধান করি, তখন সেটাকে ওয়েবসাইট বলে। যেমন আমরা বেশ কিছু এক্সাম্পল দেখতে পারি। এক্সাম্পল কি কি আছে? W3 স্কুল, এটা একটা ওয়েবসাইট। W3 স্কুল এটা একটা কি ওয়েবসাইট। এখন ওয়েবসাইট দুই ধরনের হয়, ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। দুই ধরনের, দুই ধরনের ভিতরে আপনার যেটাতে অ্যাক্সেস করতে ইউজারের কোনো রকম রেস্ট্রিকশনের প্রয়োজন নাই, সেটাকে ওয়েবসাইট বলে। যেমন W3 স্কুল এটা একটা ওয়েবসাইট, এখানে এসে আমরা যে কোনো বিষয়ের উপর তথ্য পড়তে পারি, দেখতে পারি, অ্যানালাইসিস করতে পারি, এটার জন্য আমাদের কোনো রেস্ট্রিকশনের প্রয়োজন হয় না, তাই না? এই জন্য যে সাইটটা ভিজিট করতে আমাদের কোনো রেস্ট্রিকশন লাগে না, রেজিস্ট্রেশন করা লাগে না, লগ ইন করা লাগে না, সেটাকে আমরা ওয়েবসাইট বলি। এবং যে সাইটটা ভিজিট করতে আমাদের রেজিস্ট্রেশন লাগে, লগ ইন সিস্টেম লাগে, সেটাকে আমরা কি বলি? ওয়েব অ্যাপ্লিকেশন বলি। যেমন আমি বেশ কিছু ওয়েবসাইটের কথা বলি, যেমন নির্বাচন কমিশন, ELS, বাংলাদেশ ইলেকশন কমিশন, এটা একটা ওয়েবসাইট। বা এডুকেশন বোর্ড, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা কি করতে পারি? যশোর বোর্ড সম্পর্কিত যে কোনো তথ্য আমরা এখান থেকে জানতে পারি। ঠিক যদি আমরা যে কোনো একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকি, যদি আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকি, তাহলে আমরা কি দেখতে পাবো? ওই বিশ্ববিদ্যালয়ের নোটিশ, যে কোনো ইনফরমেশন, ছবি, এই রিলেটেড তথ্যগুলো আমরা কোথা থেকে জানতে পারবো? সেই ওয়েবসাইট থেকে। তাহলে এইগুলাকে কি বলতেছে? একটা ওয়েবসাইট বলতেছে, যেটাতে ভিজিট করতে আমাদের কোনো রকম রেজিস্ট্রেশনের প্রয়োজন হচ্ছে না, তাই না? তাহলে ওয়েবসাইট কাকে বলে? এটা একটা ওয়েবসাইট। আপনারা কি বুঝতে পারছেন? কারেন্টলি আপনারা যারা ট্রেনে আছেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের মাইক্রোফোনের সাউন্ডটা মিউট করে রাখার। আমি কথা বলবো, আপনারা শুনবেন। আপনাদের যখন কথা বলার প্রয়োজন হবে, তখন আপনারা চেষ্টা করবেন আনমিউট করে কথা বলার। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে কিন্তু জি রেসপন্স স্যার। করবেন, তা না হলে জি কিন্তু স্যার। আমি বুঝতে পারবো না যে আসলে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। এখান থেকে আমরা রিসেন্ট কোনো নোটিশ দেখতে পাবো, যে কোনো বিষয়ের তথ্য আমরা এখান থেকে জানতে পারবো। এ কারণে এটাকে আমরা কি বলতেছি? একটা ওয়েবসাইট বলতেছি। এ কারণে এটাকে আমরা একটা ওয়েবসাইট বলতেছি। এখন আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের এক্সাম্পল দেখি। এখন একটা ওয়েব অ্যাপ্লিকেশনের এক্সাম্পল দেখি। দেখেন, ফেসবুক। ফেসবুক কি বলেন তো তাহলে? ফেসবুক কি ওয়েবসাইট না ওয়েব অ্যাপ্লিকেশন? এই অ্যাপ্লিকেশন। ফেসবুক কি? ফেসবুক ওয়েব কি অ্যাপ্লিকেশন ওয়েবসাইট না স্যার। ওয়েব অ্যাপ্লিকেশন স্যার।
তাহলে ফেসবুক হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন, কারণ এটার জন্য আমাদের সবারই রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়। এটার জন্য আমাদের সবারই রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়। আমি যখন রেজিস্ট্রেশন করব তখন আমার যে কোনো ইনফরমেশন আমার রিলেটেড যতটুকু আমার অ্যাক্সেস করার অ্যাবিলিটি আছে ততটুকুই আমরা জানতে পারি। এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। এরকম অনেক ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন আছে। আপনি পার্সোনাল যে কোনো ওয়েব আপনার সফটওয়্যার সেটা ডোমেইন হোস্টিং নিয়ে ওয়েবে হোস্ট করে রাখলে সেটাও আপনার একটা ওয়েব অ্যাপ্লিকেশন। তাহলে আমরা ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশনের বর্ণনা দেখলাম। এবার আমরা আসবো যে এই ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনটা আসলে আমরা কিভাবে তৈরি করব। এটা হচ্ছে আমাদের মেইন টপিক। এই ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে তৈরি করব। এটা একটা কম্পিউটার প্রোগ্রামিং কোড লিখতে হয়। কম্পিউটারের ভাষা বোঝার জন্য আমাদের একটা রুলস আছে, একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা আমাদেরকে শিখতে হবে, এই সিস্টেমটা আমাদেরকে জানতে হবে। আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। দেখেন, গুগল ট্রান্সলেটে যদি যাই, গুগল ট্রান্সলেটে যদি যাই, আসার পরে এখন আমি এখান থেকে আমি ইংরেজি ওয়ার্ড সিলেক্ট করলাম। করার পরে দেখেন আমি এখন এখানে লিখবো যে গিভ মি ম্যাঙ্গো। এটা আমি কোন ভাষায় লিখলাম বলেন তো? ইংরেজি ভাষায় লিখলাম। ইংরেজি ভাষায় লিখে এখন যদি যে ইংরেজি ভাষাটা জানে তাকে আমি যদি বলি যে গিভ মি এ ম্যাঙ্গো, আমাকে একটা আম দাও, তাহলে কি সে যদি বুঝতে পারে, আমার ইংরেজি ভাষাটা যদি সে বুঝতে পারে, তাহলে কি তার কাছে সে আমাকে রেসপন্স করবে যে তার কাছে আছে, যদি থাকে তাহলে আমাকে দিবে। আদারওয়াইজ সে বলবে আমার কাছে আম নাই। বা গিভ মি পেন, গিভ মি পেন, তাহলে সে আমাকে কলমটা দিবে। এখন এটা যদি যে ইংরেজি ভাষা বোঝে না, যে ইংরেজি ভাষা বোঝে না, তার সাথে যদি আমি বলি যে গিভ মি এ পেন, তাহলে কি সে আমাকে দিবে? ঠিক একই ভাবে দেখেন, আমরা যদি বলি যে গিভ মি এ পেন, তাহলে আমরা বুঝতে পারবো, যারা ইংরেজি জানে তারা বুঝতে পারবো। বাট হ্যালো, স্যার এই আচ্ছা সবার আমি এই আদার আবারও, নয়েজ গুলো একটু অফ করলে ভালো হতো। আচ্ছা নয়েজ যদি আমি অফ করে দিই তাহলে কিন্তু আপনাদের প্রবলেম পড়তে হবে। সো আপনারা চেষ্টা করেন নিজেরাই এটা বন্ধ করা। আমি বন্ধ করে দিলে আপনারা কিন্তু আর রেসপন্স আমি নিতে পারবো না। আপনারা যদি এইভাবে নয়েজটা আনমিউট না করেন তাহলে কিন্তু আমাদের ক্লাস শুনতে প্রবলেম হবে। আপনারা চেষ্টা করেন মিউট করে রাখা, সবাই মিউট করেন। যখনই শুধুমাত্র কথা বলার প্রয়োজন হবে তখনই আপনারা এটা আনমিউট করবেন। এখনো আপনারা সবাই করেননি কিন্তু। দেখেন, এবার আমি এখানে কি করছি, গিভ মি এ পেন এই কথাটাই, গিভ মি এ পেন এই কথাটা আমি কোন ভাষায় লিখেছি বলেন তো? আইরিশ ভাষায়, যে ট্যাবহার পিয়ান ডম। এই কথাটার মানে কি? আমাকে একটা কলম দাও। বাংলায় যদি আমরা এটাকে ট্রান্সলেট করি তাহলে এটা কি আসবে? আমাকে একটা কলম দাও। এখন এটা যদি আমি চাইনা ভাষায় রূপান্তর করি, দেখেন আমি যদি এটাকে চাইনা ভাষায় রূপান্তর করি তাহলে কি আসছে? এটা তার আমাদের পড়াই পসিবলই না। এটা কি আমরা পড়তে পারবো? আর কিন্তু এটারও অর্থ কিন্তু আমাকে একটা কলম দাও, যেটা আমরা ইংরেজিতে দেখতে পাচ্ছি। ঠিক একই ভাবে কম্পিউটারের একটা ভাষা আছে, যে ভাষা দিয়ে কম্পিউটার চালনা করা হয়। কম্পিউটারের সকল অ্যাপ্লিকেশন গুলা এক বা একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে তৈরি করা হয়। করার পরে ওই ভাষাটা শুধুমাত্র কম্পিউটারই বুঝতে পারে, যে কারণে বুঝতে পারার কারণে সে আমাদেরকে তার অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা দেয়, অ্যাপ্রোপ্রিয়েট আউটপুটটা জেনারেট করে। এই যে ভাষা, এই যে বোঝার যে একটা ব্যাপার, এই ব্যাপারটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে চিহ্নিত করেছি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে আসলো? কম্পিউটারের ভাষা, আমাদের ভাষা, এই দুইটা সমন্বয় যোগসূত্র স্থাপন করার জন্য যে নির্দেশনাবলী, যে রুলস, এটাকেই বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা সবাই আমাদের মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা, এই সকল ব্যাপারের সাথে পরিচিত আছি। ঠিক একইভাবে অনুরূপভাবে কম্পিউটারের সাথে আমাদের যোগাযোগ স্থাপন করার জন্য যে ব্যাপারটা আমরা তৈরি করেছি সেটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি।
এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু রুলস রেগুলেশন আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি আছে, কিছু রুলস রেগুলেশন আছে। দেখেন আমি যেটা করব, আমাদের ক্লাসটা যেভাবে নেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে, আমি একটু ফাঁকে বলে নিই। সেটা হচ্ছে আমরা প্রথমত একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলের মাধ্যমে, এটা দেখার চেষ্টা করি। তারপরে আমরা প্র্যাকটিক্যাল যখন চলে যাব, বেশ কিছু বর্ণনা দেওয়া হয়ে যাবে, যখন অ্যানালাইসিস করা হয়ে যাবে, ডেসক্রিপশন দেওয়া হয়ে যাবে, তখন আমরা কি করব, নেক্সটে প্র্যাকটিক্যালে চলে যাব। আমরা হাতে কোড করব, হাতে কোড করে আপনাদের আমরা এত সময় যেটা বুঝালাম সেটা আমরা চেষ্টা করব হাতে কোড করে বোঝানোর, রিয়েল ব্যাপারটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। কেমন? সো আপনারা এই বিষয়ের উপরে বেশি টেনশন করার কোনো কারণ নেই, বেশি হেজিটেট হওয়ার কোনো কারণ নেই, যে সব যদি এইভাবে বোঝায় তাহলে তো আমরা বুঝতে পারবো না কিছু, এমন কোনো কিছু ফিল করার কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই। সো আমরা দুই ভাবেই দেখব। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে আমাদের এটা ফার্স্ট পেজ, দেন নেক্সট কি, টুলসে আসছি। টুলসে কি, প্রত্যেকটা জিনিসের দুইটা রুলস থাকে, প্রত্যেকটা জিনিসের দুইটা উপকরণ থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে টুলস আর একটা হচ্ছে তার রুলস। একটা হচ্ছে টুলস আর একটা রুলস। টুলস কি আর রুলস কি? আমরা সবাই ক্রিকেট খেলার সাথে পরিচিত আছি, তাই না? তাহলে আমরা কিন্তু ইতিপূর্বে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু বর্ণনা করেছি। আচ্ছা, আপনারা কেউ একটু রেসপন্স করেন, সবাই কম বেশি রেসপন্স না করলে জি কিন্তু আমি স্যার। বুঝতে পারবো না আসলে। জি মাঝে স্যার। মাঝে স্যার একটু রেসপন্স করবেন। আপনারা চেষ্টা করবেন যেখানে ক্লাস করবেন সেই অঞ্চল বা সেই এলাকার সেই স্থানটার পরিবেশটা একটু শান্ত রাখা, যেন বাইরে নয়েজ না আসে। এখন দেখেন আমরা ইতিপূর্বে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করেছি। হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দুইটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা দেখেছি যে চাইনা ভাষায় যদি আমি কোনো কিছু একটা কলম দাও বলি তাহলে ওটা আমরা বুঝতে পারছি না, বাট ওটা যদি আমরা ইংরেজি ভাষায় বলি তাহলে আমরা বুঝতে পারছি। আবার যদি আপনার বাংলা ভাষায় বলি তাহলে বুঝতে পারছি যে আসলে কি বলতে চাচ্ছে বক্তা, কি বলতে চাচ্ছে, এমন একটা ব্যাপার। ঠিক এইটা দিয়ে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা বোঝার চেষ্টা করেছি। এখন আমরা বলবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের কোড করব বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব। একটা ওয়েবসাইট বা সফটওয়্যার যে কোনো কম্পিউটারের ভাষা তাকে ইউজ করে কিভাবে আমরা এটা ইউজ করব, মানে এমন একটা কোশ্চেন আসতে পারে আমাদের সাথে, আমাদের ভিতরে। সো আমরা এটার জন্য একটা এক্সাম্পল দেখতেছি। এক্সাম্পলটা হচ্ছে একটা ক্রিকেটের কিছু টুলস আমরা দেখেন সামনে দেখতে পাচ্ছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ক্রিকেট খেলার জন্য কি কি প্রয়োজন হয়, দুই ধরনের জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে কিছু টুলস আর একটা হচ্ছে রুলস। টুলস এর ভিতরে কি কি আছে দেখেন, এপাশে আমরা হেলমেট দেখতে পাচ্ছি, একটা মাথায় পরার হেলমেট, তারপরে বল দেখতে পাচ্ছি, তারপরে প্যাড দেখতে পাচ্ছি, তারপরে ব্যাট দেখতে পাচ্ছি এবং উইকেট দেখতে পাচ্ছি বা স্টাম্প। এইগুলা হচ্ছে ক্রিকেটের টুলস। এই সকল ইনস্ট্রুমেন্ট বা উপকরণ দিয়ে আমরা ক্রিকেট খেলা করি। এখন শুধু এই ইনস্ট্রুমেন্ট থাকলে তো হবে না, পাশাপাশি আমাদের কিছু নিয়মেরও দরকার আছে। নিয়ম কি দেখেন, দুই পাশে দুইজন ব্যাটসম্যান ব্যাটস করবে, একজন বলার বল করবে, একজন উইকেট রক্ষক বলটাকে তালুবন্দি করবে, এবং বল যদি ব্যাট থেকে লেগে কোনো উইকেট কিপার অথবা ফিল্ডারের হাতে যায় তাহলে সেটা আউট হয়ে যাবে। যদি সীমানার বাইরে চলে যায়, একটা নির্দিষ্ট সীমানার বাইরে চলে যায়, তাহলে সেটা 4 অথবা 6 হবে। এইগুলা হচ্ছে ক্রিকেটের কি রুলস, তাই না? সো তাহলে আমরা ক্রিকেটের টুলস এবং রুলস সম্পর্কে জানতে পারছি। ঠিক একইভাবে কম্পিউটারে যখন আমরা কোনো কোড করব তখন সেটার জন্য আমাদের বেশ কিছু টুলস এর প্রয়োজন হবে, বেশ কিছু রুলস এর প্রয়োজন হবে। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেপ বা ফার্স্ট স্টেপ। এই সকল পদক্ষেপগুলো আমাদেরকে অতিক্রম করার পরে দেন আমরা কি করতে পারবো, একটা কম্পিউটারের প্রোগ্রাম লিখতে পারবো, কোড লিখতে পারবো। আর এই কোডটা যখন লিখতে পারবো তখন আমরা ওই কাজ মানে জিনিসটার আউটপুট জেনারেট করতে পারবো, কম্পিউটার থেকে ব্যবহার করতে পারবো, আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা নিয়ে আসতে পারবো। এবার আসি আমরা যে কম্পিউটারের জন্য কি কি টুলস এবং রুলস আছে, কম্পিউটার প্রোগ্রামিং লেখার জন্য কি কি টুলস এবং রুলস আছে।
ওয়েব ডিজাইন, যেহেতু আমাদের কোর্সের নাম ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, আমাদের কোর্সের নাম হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। এখন ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের জন্য আমাদের কি কি বেসিক টুলস এর প্রয়োজন হয় এবং সেইগুলো আমরা দেখব। প্রথমত আমাদের প্রয়োজন হবে কি পার্সোনাল কম্পিউটার অথবা একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ। পার্সোনাল কম্পিউটারের ভিতরে কি কি আছে, ডেস্কটপ অথবা ল্যাপটপ। তাহলে আমাদের এই দুইটার অবশ্য যে কোনো একটা প্রয়োজন আছে আমরা যদি এই টপিকস এর উপরে কোর্স করতে চাই। আপনাদের সবার কি ডেস্কটপ অথবা ল্যাপটপ আছে? আপনারা রেসপন্স করেন একটু। জি স্যার আছে। জি স্যার আছে। আচ্ছা, নাই এমন কেউ কি আছে? পার্সোনাল কম্পিউটার নাই এমন কেউ কি আছে? পার্সোনাল কম্পিউটার নাই এমন কেউ কি আছেন? কারো যদি না থেকে থাকে তাহলে আপনারা রেসপন্স করবেন। আচ্ছা, কেউ রেসপন্স করছেন না, তার মানে হচ্ছে আপনাদের সবারই পার্সোনাল কম্পিউটার আছে। সো নেক্সট কি, নেক্সট হচ্ছে বেশ কিছু কোড এডিটর। কোড এডিটরটা কি? কোড এডিটর হচ্ছে, দেখেন আমরা একটা প্রেজেন্টেশন ফাইল তৈরি করার জন্য মাইক্রোসফটেরই একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা মাইক্রোসফট কোম্পানি কর্তৃক একটা সফটওয়্যার, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। এটা ইউজ করেছে একটা প্রেজেন্টেশন ফাইল তৈরি করার জন্য। আবার যদি আমরা কোনো এক্সেল এর হিসাব নিকাশ করার জন্য কোনো সফটওয়্যার ইউজ করতে চাই, তার জন্য আছে মাইক্রোসফট এক্সেল। এমন ভাবে আমরা যখন কম্পিউটারের সফটওয়্যার বা কম্পিউটার কোড লিখতে চাবো, তার জন্য আমরা কি ব্যবহার করব, একটা কোড এডিটর। বেশ কিছু কোড এডিটর আছে যেটা আপনার বেশ ভালো ভালো প্রোগ্রামাররা তৈরি করে রাখছে, যেগুলো আমরা ইউজ করে আমরা কোড লিখবো। সেগুলো ইউজ করে কম্পিউটারের প্রোগ্রামিং কোড গুলা লিখবো। এই ধরনের কি কি কোড এডিটর আছে দেখেন, নোটপ্যাড প্লাস প্লাস আছে, সাবলাইম টেক্সট আছে, ভিজুয়াল স্টুডিও আছে, অ্যাটম আছে এবং ব্র্যাকেট আছে। এখন আমরা এটা মুখে বলতেছি, তাহলে আমরা অনেকেই বুঝতে পারতে পারি অথবা না বুঝতে পারি যে আসলে এগুলো কোথায় পাবো, কিভাবে ইউজ করব, কি করব, এরকম কোনো কোশ্চেন আসতে পারে আপনাদের ভিতরে, তাই না? সো আমরা আমাদের ব্রাউজারে যাব, যাওয়ার পরে দেখেন যদি গুগলে এসে সার্চ করি নোটপ্যাড প্লাস প্লাস, তাহলে দেখেন আপনার আমাদের সামনে বেশ কিছু কোড এডিটর চলে আসবে। বেশ কিছু কোড এডিটর চলে আসবে। দেখেন নোটপ্যাড প্লাস প্লাস বলে গুগলে আপনি যখনই লিখে সার্চ দিবেন তখন আপনার সামনে চলে আসবে, যেখান থেকে আপনি সার্চ দিয়ে ডাউনলোড করে ইনস্টল দিয়ে সচরাচর অন্য সকল সফটওয়্যার যেভাবে ইনস্টল দিতে হয় ওই সকল সফটওয়্যারের মতো ইনস্টল দিয়ে আপনারা এটা ইউজ করতে পারেন। এখন দেখেন সিমিলার গুগল কি করছে, আপনার ওই ধরনের সিমিলার বেশ কিছু কোড এডিটর আপনার সামনে শো করে দিয়েছে। কি কি আছে দেখেন, একটা আছে একটা কি সাবলাইম টেক্সট, এটা একটা কোড এডিটর। তারপরে কি আছে ভিজুয়াল স্টুডিও কোড, এটা একটা কোড এডিটর। তারপরে কি দেখেন একটা আছে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও, এটা আর একটা সেম নাম হতে পারে, বাট এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড আর এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিও কোডটা হচ্ছে অল প্রোগ্রাম লেখা যায় এটা দিয়ে, বাট মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও এটা শুধুমাত্র সি শার্প কোড লেখার জন্য ব্যবহার হয়। সি শার্প হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে কি আছে দেখেন অ্যাটম আছে, অ্যাটম একটা কোড এডিটর। তারপরে কি আছে টেক্সটপ্যাড, এটাও একটা কোড এডিটর। তারপর হচ্ছে পাইচাম, এটা হচ্ছে বেসিক্যালি পাইথনের জন্য বেশি ইউজফুল। ব্র্যাকেট, এটা একটা কোড এডিটর। ঠিক এমনি ভাবে আপনার পিএইচপি স্ট্রং আছে, তারপরে আপনার আছে অ্যাডোব ড্রিমওভার আছে। এরকম বেশ কিছু কোড এডিটর আছে যেগুলো আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, ওগুলা ইউজ করে আপনারা কোড লিখতে পারেন। নেট বিনস আছে, হ্যাঁ, এরকম বেশ কিছু কোড এডিটর আছে, আপনারা গুগলে সার্চ দিয়ে কোড এডিটর বলে যদি সার্চ দেন তাহলে সকল কোড এডিটর চলে আসবে। এটা লিখে যদি সার্চ দেন তাহলে দেখেন সকল প্রকার কোড এডিটর চলে আসছে। আচ্ছা, নূরজাহান আক্তার ইনি বারবার রিকোয়েস্ট পাঠাচ্ছে, আপনার কি ধরনের প্রবলেম হচ্ছে? স্যার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আচ্ছা, ল্যাপটপ আপনার নেট থেকে। আচ্ছা আপনার নেট কানেকশনটা মনে হয় খুব বেশি দুর্বল। আহ, হ্যাঁ, ল্যাপটপ থেকে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এই জন্য।
বাবা রিকোয়েস্ট করছে, যখনই নেট ওদের পাচ্ছে নেটটা রিকোয়েস্ট আসলে করছে আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আসলে নেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভালো একটা কম্পিউটার বা আমি ল্যাপটপ। ফোনে করতেছি, ফোনে হচ্ছে। আচ্ছা, আপনার দুইটা আইডি দিয়েও কিন্তু এখানে লগ ইন করে থাকতে পারেন, মোবাইল দিয়েও করতে পারেন এবং কম্পিউটারে আপনি দেখবেন আর মোবাইলে শুনবেন, এটাও করতে পারেন। কেমন? আচ্ছা, আমরা আমাদের ইসে ফিরে যাই। দেখেন এরকম বেশ কিছু কোড এডিটর আছে, সবগুলোই কিন্তু কোড এডিটর। অ্যাটম আছে, সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস, ভিম, ব্র্যাকেটস, এমএসএস, টেক্সট মেট, তারপরে আছে আল্ট্রা এডিট। এরকম দেখেন বেশ কিছু কোড এডিটর আছে, সবগুলো কোড এডিটর। তো আমরা এটার উপরে বেশি সময় নষ্ট করব না, তাহলে আমরা কোড এডিটরটা মোটামুটি ধারণা নিয়ে নিলাম। এখন নেক্সট টুলসটা কি প্রয়োজন? এখন আমরা তো ল্যাপটপ থাকলো, ল্যাপটপে আমরা কোড এডিটর ইনস্টল করলাম, তারপরে নেক্সট কি করলাম, কোড এডিটরের কোড লিখলাম। এখন কোড এডিটরে শুধু কোড লিখলে তো হবে না, আমরা ওয়েব রিলেটেড, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের কোড লেখার পরে ওটা তো আমাদেরকে রেজাল্টটা দেখতে হবে, তাই না? আমাদেরকে ওর রেজাল্টটা পেতে হবে। তো রেজাল্টটা আমরা কোথায় দেখব? রেজাল্টটা দেখবো আমরা ব্রাউজার। আমরা বিভিন্ন নেট ব্রাউজ করার জন্য যে আমাদের পিসিতে যে ব্রাউজার গুলো সাধারণত আমরা ইউজ করি বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার জন্য, সেই ধরনের ব্রাউজার আমরা ইউজ করব। এন্ড কমন কি কি ব্রাউজার আছে? গুগল ক্রোম আছে, আমরা সবাই কম বেশি গুগল ক্রোমটার সাথে পরিচিত আছি। তারপরে কি আছে? মোজিলা ফায়ারফক্স আছে, ব্রেভ আছে, সাফারি আছে। এই সকল ব্রাউজার আমরা সাধারণ সফটওয়্যারের মতো ডাউনলোড দিয়ে ইনস্টল নিয়ে নিতে পারি। এগুলো আমরা আর এখন আর দেখাবো না, বেশ এত বেশি কিছু দেখাইতে হলে আমাদের মূল জিনিসটা আমরা স্কিপ হয়ে যাবে। সো এই সকল টুলস আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন। সো এগুলো আপনাদের পিসিতে রেডি থাকতে হবে, একটা কোড এডিটর থাকতে হবে এবং বেশ কিছু ব্রাউজার আপনি ইনস্টল দিয়ে রাখতে হবে। এর ভিতরে বেস্ট কোনটা? বেস্ট হচ্ছে আপনারা যারা নতুন, একেবারে নিউ, তাদের জন্য নোটপ্যাড প্লাস প্লাসটা ভালো। কারণ নোটপ্যাড প্লাস প্লাসে যখন আপনি কোড লিখবেন তখন আপনার কোডটা মুখস্থ করতে হবে, কোন রকম সাজেস্ট করবে না, উইদাউট এনি প্লাগ ইন আর এক্সটেনশন। এবং ব্রাউজারের ভিতরে সব থেকে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। এটা অনেক ফাস্ট, এটা অনেক ইউজফুল। এটা আপনি ইন্সপেক্ট করে আপনার এরর গুলো ভালোভাবে ডিবাগ করতে পারবেন। তারপরে আছে মজিলা। আর কোড এডিটরের ভিতরে আপনি যদি ক লিখলে কলকাতা পেতে চান, বা ক লিখলে কলা পেতে চান, বা ক লিখলে কলম পেতে চান, এই ধরনের কোনো হিন্টস পেতে চান বা সাহায্য পেতে চান এডিটরের নিকট থেকে, তাহলে সেক্ষেত্রে আপনি সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন, ভিজুয়াল স্টুডিও ইউজ করতে পারেন। আরো বেশ কিছু এডিটর আছে, আপনার যে যার যেটা ভালো লাগে, যার যে কাছে যেটা ভালো মনে হয় সে সেটা ইউজ করতে পারে। কেমন? সো এটা হচ্ছে আমাদের পরিচিতিমূলক কি কি টুলস থাকবে, কি কি রুলস প্রয়োজন, এগুলো আমরা দেখতে পারি। তো আজকের ক্লাসের টপিকটা আমাদের এইচটিএমএল এর উপর। আজকের ক্লাসটা আমরা এইচটিএমএল এর উপরে করব। আমি আজকে ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের ফেসবুকে যে গ্রুপ আছে ওই গ্রুপের ভিতরে আমি আপনাদের পুরো কোর্স ম্যাটেরিয়াল গুলো দেওয়ার চেষ্টা করব। কোন দিন কি ক্লাস নেওয়া হবে এই সকল বিষয়ে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে আগামী শনিবারে কোন বিষয়ের উপরে ক্লাস হবে, রবিবারে কোন বিষয়ের উপর ক্লাস হবে, কোন ব্যাচের কোন, সবকিছু দিয়ে দেবো। জাস্ট আপনাদের সিলেবাস যেটাকে বলে সিলেবাসটা দিয়ে দেবো, দিলে আপনারা বুঝতে পারবেন যে ফার্স্ট ক্লাস কোনটা, সেকেন্ড ক্লাস কোনটা। আজকে আপনাদের ব্যাচ 2 এর ক্লাস 2 হচ্ছে। কেমন? সো আমরা যেহেতু আজকে এইচটিএমএল নিয়ে আলোচনা করব, সো আমরা নেক্সট যে আমাদের টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা করি। এইচটিএমএল কি? আপনারা সবাই কম বেশি এইচটিএমএল এর সাথে পরিচিত আছেন, অনেকেই এইচটিএমএল এর নামও শোনেননি। এমন কি কেউ আছেন ইতিপূর্বে এইচটিএমএল এর নামই শোনেননি? এমন যদি কেউ থেকে থাকেন তাহলে একটু কি রেসপন্স দেন। সবাই কম বেশি মনে হয় এইচটিএমএল এর নাম শুনেছেন। তো এইচটিএমএল কি? হোয়াট ইজ এইচটিএমএল? অনেকেই এইচটিএমএল টাকে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মনে করতে পারে। আচ্ছা, তার আগে আমি একটু জেনে নেই, আমি যেভাবে কথা বলতেছি আপনাদের কারো কাছে কি মনে হচ্ছে খুব বেশি দ্রুত বলে যাচ্ছি? আপনারা সবাই না স্যার, না স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে। আপনাদের কারো কি কোনো বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার। আচ্ছা, যদি কারো কোথাও না বুঝতে স্যার। সমস্যা হয়, তাহলে আপনারা
বলতে পারেন যে আমাকে আরো স্লোলি বলতে হবে কি, হ্যাঁ, কি করতে হবে আপনারা এটা বলতে পারেন কোনো রকম সংকোচ দ্বিধা ছাড়াই। আচ্ছা, এইচটিএমএল কি? আমরা একটা কোশ্চেন তৈরি করেছি যে হোয়াট ইজ এইচটিএমএল। আমরা সবাই মনে করি এইচটিএমএল মনে হয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। HTML is a markup language. HTML is a কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML দিয়ে হ্যালো, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি না, ফাইন। স্যার আমরা আমার দেখতে পাচ্ছি, স্যার হয়তো নেটওয়ার্ক স্যার, স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, সম্ভবত ফাইমের নেট প্রবলেম। স্যার আচ্ছা, আমরা তো নেটের দেখতে প্রবলেম পাচ্ছি হতে স্যার। পারে। ওকে, আপনি আপনার নেট কানেকশনটা একটু করে নেন, যেহেতু সবাই মনে হয় গ্রাম থেকে ক্লাস করছেন। সবাই কি গ্রাম থেকে ক্লাস করছেন? জি স্যার। স্যার আমি শহর থেকে। আচ্ছা, গ্রাম থেকে করলে আসলে এখন 4G যুগ চলে আসছে, জি কোনো স্যার। প্রবলেম হওয়ার কথা না। স্যার আমি চেষ্টা ওয়াইফাই ইউজ করবেন, করতেছি স্যার, তারপরেও হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন যেখানে আসলে নেটের স্পিডটা ভালো পাই সেখানে এসে ক্লাস করার, কারণ মাঝে মাঝে যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে ক্লাসের ভিতরে কনসেন্ট্রেটটা দেওয়া যায় না। কেমন? জি স্যার। হোয়াট ইজ এইচটিএমএল? এইচটিএমএল ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএলটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় একটা স্ট্রাকচার দাঁড় করানো। এটা পরবর্তী কোশ্চেনের যে অ্যান্সার আছে সেটাতে আমরা গেলেই বুঝতে পারবো। আমরা সবাই কম বেশি কংক্রিটের বিল্ডিং সম্পর্কে ধারণা আছে আমাদের, তাই না? কংক্রিটের বিল্ডিংটার ভিতরে তৈরি করতে হলে আমাদের প্রথমত যে উপাদান সেটা হচ্ছে ইট, তাই না? একটা বিল্ডিং তৈরি করতে হলে আপনাদের প্রথম উপাদান কি? আমাদের ইট। ইটটা কি করে? একটা বিল্ডিং এর স্ট্রাকচার দাঁড় করায়। ঠিক এইচটিএমএলটাও ইটের মতো, কংক্রিটের ইটের মতো একটা ওয়েব পেজের স্ট্রাকচার দাঁড় করায়। এর বেশি কিছু সে করতে পারে না। তাহলে এইচটিএমএল ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে পার্থক্য আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কমপ্লিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ইঞ্জিনের মতো, সে মুভ করতে পারে, তার শক্তি প্রদর্শন করতে পারে। বাট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কোনো শক্তি প্রদর্শন করতে পারে না, কোনো মুভ করতে পারে না। ঠিক ইঞ্জিন বিহীন একটা ট্রাকের মতো, ইঞ্জিন বিহীন একটা পরিবহন বা বাস ট্রাকের মতো। একটা বাস বা ট্রাকের ভিতরে সুন্দর সবকিছু আছে, ফ্যান আছে, সিট আছে, এভরিথিং ইজ কমপ্লিট, বাট তার কোনো মেশিন নাই, কোনো ইঞ্জিন নাই। তা ইঞ্জিন বিহীন বা মেশিন বিহীন একটা ট্রাক বা বাস যেমন একটা ওই পেজ, ঠিক একটা এছাড়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া তেমন স্ট্রাকচার দাঁড় করানো। দেখেন, HTML describes the structure of a web page. একটা ওয়েব পেজের ডেসক্রিপশনটা স্ট্রাকচার তৈরি করে, স্ট্রাকচারটা ডেসক্রিপশন আকারে তৈরি করে কে? HTML. HTML consists of a series of element. বেশ কিছু এলিমেন্ট বা ট্যাগের সমন্বয়ে HTML টা গঠিত হয়। এলিমেন্ট টেলস দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট। একটা HTML পেজ বেশ কিছু, আপনারা এটা নোট করে নিতে পারেন যে হোয়াট ইজ মানে সরি ট্যাগ। একটা HTML পেজ বেশ কিছু ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। এইটুকু কোশ্চেন লিখতে পারেন। একটা HTML পেজ কিভাবে গঠিত হয়, একটা HTML পেজ কিভাবে গঠিত হয়। কারণ আপনারা যখন ক্লাস করবেন চেষ্টা করবেন আপনাদের কাছে খাতা কলম রাখা। আমি আপনাদের সাথে যে ক্লাসের ভিতরে যে বিষয়গুলো আলোচনা করব সেই আলোচনার ভিতর থেকে কিন্তু আমি আপনাদেরকে পরীক্ষা নেব। প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা নেব, MCQ। এবং এই পরীক্ষাটা আপনারা যখন দিবেন তখন আপনাদের কাছে এই বিষয়গুলো ধারণা অনেক ক্লিয়ার হয়ে যাবে, নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। সো আপনারা চেষ্টা করবেন আমি যখন যেটা বলবো সেটা লিখে নেওয়ার। আমি বলে দেবো যে আপনারা কোনগুলো নোট নিবেন, বা আপনাদের কাছে যদি ইম্পর্টেন্ট কিছু মনে হয় তখন সেগুলো নোট নিয়ে রাখতে পারেন। তো HTML একটা HTML পেজ বেশ কিছু ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। এটা বাংলায় লিখে নিতে পারেন, সমস্যা নেই। ইংরেজিতে লিখতে হবে এমন ম্যান্ডেটরি না। একটা HTML পেজ বেশ কিছু ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। আর একটা ট্যাগ বেশ কিছু অ্যাট্রিবিউটের সমন্বয়ে গঠিত হয়। এই দুইটা কোশ্চেন, যে একটা HTML পেজ কিসের সমন্বয়ে গঠিত হয়, একটা HTML ট্যাগ কিসের সমন্বয়ে গঠিত হয়। তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে একটা HTML পেজ বেশ কিছু ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। আর দ্বিতীয়টা হচ্ছে একটা HTML ট্যাগ বেশ কিছু অ্যাট্রিবিউটের সমন্বয়ে গঠিত হয়। ক্লিয়ার সবাই?
কারো কাছে কি এই দুইটা কোশ্চেনের বিষয়ে কোনো রকম জড়তা আসছে? না স্যার। স্যার আমার একটু সমস্যা আছে স্যার। বলেন। স্যার অ্যাট্রিবিউটটা কি, মানে যদি আচ্ছা ইংলিশটা একটু আচ্ছা মানে হ্যাঁ কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাংলায় যদি বুঝাতেন। আচ্ছা, এটা আমি নেক্সট স্লাইডে আছে, এটা আমি দেখাই দেবো যে আসলে অ্যাট্রিবিউট কোথায় থাকে, কি থাকে, এগুলো আমি দেখাই দেবো। আপনারা এখন শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সার দুইটা লিখে নেন, এটা নেক্সট স্লাইডে আমি এটা দেখাই দিচ্ছি, টেনশন করার কিছু নেই। আচ্ছা দেখেন, এবার HTML ট্যাগ লেভেল পিস অফ কন্টেন্ট সাচ অ্যাজ হেডিং, প্যারাগ্রাফ, টেবিল, এগুলো হচ্ছে কি, আমি জাস্ট এখানে এক্সাম্পল আকারে বোঝাচ্ছি যে হেডিং, প্যারাগ্রাফ, টেবিল এগুলো হচ্ছে একটা একটা পিস অফ কন্টেন্ট, ট্যাগ কন্টেন্ট। হ্যাঁ, এই হচ্ছে জাস্ট এগুলো হচ্ছে থিওরিটিক্যাল বর্ণনা, একটা HTML এর থিওরিটিক্যাল বর্ণনা। একটা HTML ট্যাগের ভিতরে কন্টেন্ট থাকবে, ওই কন্টেন্ট গুলাই শুধুমাত্র ওয়েব পেজে শো করবে, কোনো HTML ট্যাগ বা অ্যাট্রিবিউট ওয়েব পেজে শো করবে না। এটা হচ্ছে থিওরিটিক্যাল বর্ণনা, HTML এর কিছু থিওরিটিক্যাল বর্ণনা। নেক্সট আসে যদি একটা প্রপার কমপ্লিট HTML ডকুমেন্ট ফাইল, একটা প্রপার কমপ্লিট HTML ফাইল কেমন হবে সেটা হচ্ছে এই। বর্তমান সময়ে HTML এর 5 ভার্সন চলতেছে, এটা লিখতে হলে আমাদের শুরুটা করতে হবে ডক টাইপ HTML, এইভাবে। এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এক্সক্লেমেটরি সাইন, ডক টাইপ HTML, এইভাবে বলে আমাদের এটা শুরু করতে হবে। নেক্সট কি করতে হবে, স্টার্টিং এবং এন্ডিং। মনে রাখতে হবে একটা HTML এর অবশ্যই স্টার্টিং ট্যাগ থাকবে, এটা হচ্ছে একটা কি ট্যাগ, এগুলাকে কি বলে, ট্যাগ বলে। এই সবগুলাকে কি বলে, ট্যাগ বলে। আর এর মাঝখানে যেটা আছে এগুলো হচ্ছে কন্টেন্ট, ট্যাগ কন্টেন্ট, এগুলো হচ্ছে কি ট্যাগ কন্টেন্ট। এটা আমি আরো সুন্দর করে আপনাদের নেক্সটে বোঝাই দিচ্ছি। তাহলে এই সবগুলাকে একটা কয়েকটা ট্যাগের সমন্বয়ে একটা HTML পেজ গঠন করা হয়েছে। এইগুলা যখন আমি লিখলাম, একটা HTML পেজ আমি লিখলাম, একটা কোড, এই কোডগুলো আমি লিখলাম, লেখার পরে কি করব, এটা কোথায় লিখলাম, একটা যে কোনো এডিটরে লিখলাম। লেখার পরে এটা কি করবো, আমি একটা আউটপুট দেখবো, কোথায় দেখবো, আমি নেক্সটে দেখবো কিসে, ব্রাউজারে দেখবো, যে ব্রাউজারে এসে এমন একটা আউটপুট দেখবো আমি, মাই ফার্স্ট হেডিং, যেটা আমি এখানে লিখেছি, যে মাই ফার্স্ট হেডিং, এটা H1 এর ভিতরে লিখেছি। মাই ফার্স্ট প্যারাগ্রাফ, সেটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, একটা ব্রাউজারের ভিতরে এটার আউটপুট দেখতে পাচ্ছি। দেখেন এই ভিতরে আমি কি দেখতে পাচ্ছি, শুধুমাত্র মাই ফার্স্ট হেডিং দেখতে পাচ্ছি এবং মাই ফার্স্ট প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। বাকি যেগুলো আছে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এগুলো সব কি ট্যাগ, HTML ট্যাগ। এই ট্যাগ গুলো কিন্তু আমরা আউটপুটে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি কি শুধুমাত্র তার কন্টেন্ট গুলা, শুধুমাত্র ট্যাগের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছি। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? কারো কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার, না জি স্যার। স্যার বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি। দেখেন HTML, একটা বেসিক HTML এর ডকুমেন্ট পেজের কয়টা অংশ আছে, একটা বেসিক HTML ডকুমেন্ট পেজের দুইটা অংশ আছে, কি কি সেটা দেখেন, বডি এবং হেড। এখানে আমরা লিখছি HTML দিয়ে শুরু করছি, এর হেড এবং বডি, সবাই দেখতে পাচ্ছেন, এই যে হেড এবং বডি, দুইটা অংশ আছে, দুইটা অংশ, সেটা আমরা এখানে আউটপুটে করে নেক্সট স্লাইডে যদি এখানে চলে আসি, দেখেন এখানে দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে আমাদের হেডিং সেকশন। আমি এখানে ডান পাশে সুন্দর করে লিখে দিয়েছি একটা বক্সের ভিতরে, যে এই হেডের ভিতরে এই এইটুকু অংশ হচ্ছে একটা HTML পেজের হেড, এবং এটা হচ্ছে আমাদের একটা HTML পেজের বডি। তাহলে বডির ভিতরে আমরা বেসিক জিনিসগুলা লিখবো, আর হেডের ভিতরে কি লিখবো, কখন লিখবো, কি 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 ইনফরমেশন লিখতে হবে সেটা আমরা নেক্সটে বলে দেবো। আমাদের এখানে মনে রাখতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে একটা HTML পেজের প্রধানত দুইটা অংশ, বডি এবং হেড। ওকে, এইটুকু ক্লিয়ার? তারপরে এই যে ব্যাপারগুলা, হেড বডি, এই থিওরিটিক্যাল ব্যাপারগুলো এখানে জাস্ট বর্ণনা দেওয়া হয়েছে, যে পি কি, এই ডক টাইপ HTML টা কেন দেবো, HTML টা কেন লিখবো, সেটার একটু বর্ণনা এখানে দেওয়া হয়েছে, কেমন? সেটা আমি এখানে আর বর্ণনা দিচ্ছি, জাস্ট আপনারা যখন আমি স্লাইডটা দিয়ে দেবো বা আপনারা এগুলা পরবর্তীতে আরো বুঝতে পারবেন। এখন আমরা আসি, এতক্ষণ পর্যন্ত আমরা HTML এর কিছু টুলস দেখলাম, কিভাবে টুলস গুলা ইউজ করে কাজ করতে হয়। বাট আমরা ক্রিকেটের মতো কিন্তু বল ব্যাট দেখেছি, কিন্তু ক্রিকেটের যে নিয়মের সমষ্টি আছে, রুলস গুলা আছে, সেইগুলো আমরা দেখি নাই। সেটা কি, সেটা হচ্ছে যে কোথায় গিলে চার হবে, কোথায় লাগলে আউট হবে, কোথায় লাগলে আপনার স্টাম্পিং হবে, কিভাবে কি হবে, রান আউট হবে, এইগুলো সব হচ্ছে ক্রিকেটের একটা নিয়ম। ঠিক একই ভাবে আমার প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের বেশ কিছু নিয়ম আছে,
আমাদের এইচটিএমএল যখন লিখবো তখন আমাদের বেশ কিছু নিয়ম ফলো করতে হবে, তাহলে তা না হলে কিন্তু আমাদের প্রপার আউটপুটটা আসবে না। আমরা এখন যেটা দেখবো সেই নিয়মটা দেখবো, নিয়ম কি আছে এইচটিএমএল এ, কি কি নিয়ম আছে। এইচটিএমএল সাধারণত মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা জেনারেল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, যে কারণে এটার নিয়ম খুবই সীমিত। এটা কোনো ইরর জেনারেট করে না, এটা কোনো ইরর জেনারেট করে না, এই কারণে এর নিয়মও খুবই কম। HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML ইজ নট কেস সেনসিটিভ। হোয়াট ইজ কেস সেনসিটিভিটি? কেস সেনসিটিভ বলতে আমরা কি বুঝি? কেস সেনসিটিভ বলতে আমরা বুঝি, দেখেন যে আপার কেস এবং লোয়ার কেসে লেখা। আমরা যে কোডগুলো এখানে লিখেছি, এই যে আমরা এই কোড লিখেছি তাই না, এখানে দেখেন এইটুকু লিখেছি কি আপার কেসে, বাকি সবগুলা কি লিখেছি লোয়ার কেসে লিখেছি, লোয়ার কেসে বা স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার। তাহলে এইচটিএমএল আমরা যে কোনো কেসে লিখতে পারি, স্মল লেটারও লিখতে পারি, ক্যাপিটাল লেটারও লিখতে পারি, কোনো রকম এরর জেনারেট করে না। বাট আপনি যখন এটা প্রপার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাবেন, সিতে যাবেন, সি প্লাস প্লাসে যাবেন, পিএইচপি তে যাবেন, জাভাতে যাবেন বা জাভা স্ক্রিপ্টে যাবেন, পাইথনে যাবেন, সেখানে সব জায়গায়, সকল জায়গায় আপনার এই যে ব্যাপারটা, সাপোজ আমি এখানে লিখলাম কি পিইএন পেন এবং পিইএন পেন, এই পেন এবং এই পেন, এখানে যে পেনটা লিখেছি এই পেনের অর্থ বা এই পেনের অর্থ দুইটা আমরা সবাই জানি এক, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই দুইটা দুই ধরনের শব্দ বা দুইটা দুই ধরনের মিনিং ক্যারি করে। এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই পেনের অর্থ এবং এই পেনের অর্থ দুইটা সম্পূর্ণ ভিন্ন, দুইটাই আলাদা আলাদা, বুঝতে পারছেন? যে কারণে এখানে কেস সেনসিটিভিটির কথাটা বলা হয়েছে। শুধুমাত্র এইচটিএমএল বাদে বাকি সকল আপনার যেগুলো কমপ্লিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সব জায়গায় কেস সেনসিটিভিটা মাস্ট বি ফলো করতে হয়, তা না হলে ওটা প্রপার কাজ করে না। কেমন? তো তারপরে কি আছে, একটা এইচটিএমএল পেজ যখন আপনি নিবেন তখন আপনাকে অবশ্যই ফাইলের এক্সটেনশনটা মাস্ট বি এইচটিএমএল দিতে হবে, ডট এইচটিএমএল দিতে হবে। এই ভুলটা সবাই করে কম বেশি। আমরা যখন থিওরিটিক্যাল ব্যাপারে বাদ দিয়ে যখন প্র্যাকটিক্যালে চলে যাব, তখন এগুলা খুব সুন্দর করে বুঝতে পারবো। এবং ডু নট ফরগেট ইন ট্যাগ, মানে একটা ট্যাগের স্টার্টিং ট্যাগ থাকবে এবং ইন ট্যাগ থাকবে, শুরু এবং শেষ থাকবে। তাহলে শুরু করলে তার শেষটা অবশ্যই করতে হবে, তা নাহলে আপনার স্ট্রাকচারটা ভেঙে যাবে। একটা এইচটিএমএল পেজের যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারটা কি হবে, ভেঙে যাবে। এই জন্য আপনাদের অবশ্যই মনে রাখতে হবে শুরু এবং শেষ, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। এখন আমরা এই পর্যন্ত আসার পরে আমরা এখন কোথায় চলে যাব, আমাদের প্র্যাকটিক্যাল কিছু কাজে চলে যাব। আমরা আমাদের প্রেজেন্টেশন ফাইলটা আমরা এই পর্যন্ত স্টপ রাখি, নেক্সটে চলে পরে ফেরত আসবো, আমরা কিছু প্র্যাকটিক্যাল দেখে আসি। দেখেন আমরা আমাদের ডেস্কটপে যেহেতু এইচটিএমএল যে কোনো জায়গা থেকে রান করে ব্রাউজারে, সো আমরা আমাদের ডেস্কটপে আসলাম। ডেস্কটপে আসার পরে আমাদের একটা ফোল্ডার নেব, প্রজেক্ট ফোল্ডার নেব। প্রজেক্ট ফোল্ডারের যে কোনো একটা নাম নিতে পারি না, যার যেটা ভালো সে সেটা নিতে পারে। আপনারা সবাই চেষ্টা করেন একটা ফোল্ডার নেওয়ার, আমার সাথে সাথে করার চেষ্টা করেন। আমরা এখানে দেবো বি এ বিএটি ব্যাস 2, আচ্ছা B2 আন্ডারস্কোর C2 দিয়ে ব্যাচ 2 ক্লাস 2 এইটা দিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। তাহলে হবে কি, এখন ফোল্ডার তৈরি করলাম, এই ফোল্ডারটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার। এর ভিতরে কি করব, আমি একটা ফাইল নেব। আমরা সবাই একটা ফাইল নেব। যেমন ফাইলটা কিভাবে নিতে পারি, আমরা এই ফাইলগুলো বিভিন্ন ভাবে নিতে পারি, বিভিন্ন উপায়ে নিতে পারি। প্রথমত আমরা একটা টেক্সট ডকুমেন্ট ফাইল নেব। টেক্সট ডকুমেন্ট ফাইল, এটা যে টেক্সট ডকুমেন্ট ফাইল সেটা আমরা কিভাবে বুঝবো, দেখেন প্রত্যেকটা ফাইলের শেষে ডটের পরে একটা এক্সটেনশন থাকে, ডটের পরে কিছু লেখা থাকে যেটাকে বলে এক্সটেনশন। এখানে দেখেন নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, এই টিএক্সটি দেখে আমরা এটা বুঝতে পারছি এটা একটা ডকুমেন্ট ফাইল, টেক্সট ডকুমেন্ট ফাইল। ঠিক এমনি ভাবে আমরা যদি এর ভিতরে একটা এক্সেল ফাইল নেই, তাহলে এক্সেল ফাইলেরও একটা এক্সটেনশন আছে। এক্সেল ফাইলের একটা, সরি আমরা ভুল করে অন্য ফাইল নিয়ে ফেলছি। আমরা যদি এখান থেকে একটা ওয়ার্ড ফাইল নেই, তাহলে ওয়ার্ড ফাইলের এক্সটেনশনটা কি,
কিছু রিনেম করি, দেখেন a.docx, তাহলে প্রত্যেকটা ফাইলের এক্সটেনশন দেখে আমরা বুঝতে পারছি এটা কি ধরনের ফাইল। সো ব্রাউজার শুধুমাত্র ডট এইচটিএমএল ডট আপনার পিপিআই আপনার পিডিএফ এই সকল এক্সটেনশন যুক্ত ফাইলগুলোই ব্রাউজার পড়তে পারে। তাছাড়া বাকি ফাইলগুলো পড়ার জন্য তার নির্দিষ্ট কিছু স্বগোত্রীয় সার্ভারের প্রয়োজন হয়। আমরা এখন ওইদিকে যাচ্ছি না, সার্ভার কি, কেন ওটার প্রয়োজন হয়, এগুলো আমরা দিকে যাচ্ছি না। সো এই ফাইলটা পড়ার জন্য আমার মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটা ইনস্টল দেওয়া লাগবে, যেমনি ভাবে এটা পড়ার জন্য আমার ওই সেম ধরনের ফাইল ইনস্টল দেওয়া লাগবে। এখন আমরা আসি এখানে, এই যে টিএক্সটি ফাইল, এখানে টিএক্সটি ফাইলটা আমরা ডট টিএক্সটি দেখতে পাচ্ছি। কারণ টিএক্সটি ফাইল লিখলে তো আমরা এখানে এইচটিএমএল লিখতে পারবো না। এর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই ফাইলটাকে রিনেম করা এবং এর এক্সটেনশনটাকে চেঞ্জ করে দেওয়া, HTML এটা দেওয়া। এটা সবসময় মনে রাখতে হবে, এটা সবসময় মনে রাখতে হবে কি, ডটের পরে এক্সটেনশনটা HTML দেওয়া। এখন আমাদের একটা মেসেজ আসলো, আমাদের একটা মেসেজ আসছে, মেসেজটা কি, মেসেজটা হচ্ছে, আমি আবারও নিয়ে এটা ডিলিট করে দিই, আমি আবারও নিই, আপনারা অনেকে দেখতে পাননি, এখানে পুরাটাই আমি এখন রিনেম করব ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমি যখন এটা ইন্টার দেবো তখন আমার কাছে একটা মেসেজ আসছে যে আপনি এটা যদি এক্সটেনশন চেঞ্জ করেন তাহলে সাধারণ টেক্সট এডিটরে আপনি এটা ওপেন করতে পারবেন না বা করতে পারবেন না। আপনি কি এটা করতে চান? আমরা বললাম হ্যাঁ এটা করতে চাই। আমি যখন এটা করলাম তখন আমার একটা ব্রাউজারের আইকন চলে আসছে, বিকজ আমার ব্রাউজারে বলে দেওয়া আছে যে আমার ডট এইচটিএমএল যুক্ত ফাইল তুমি ক্রোম ব্রাউজারে ওপেন হবে বাই ডিফল্ট, যে কারণে আমার ব্রাউজারের আইকনটা চলে আসছে। কারণ এইভাবে আমরা একটা ফাইল নিতে পারি। এখন একটা কোশ্চেন আসতে পারে, কোশ্চেনটা হচ্ছে এই, এখন একটা কোশ্চেন আসতে পারে, কোশ্চেনটা হচ্ছে এই যে আপনাদের সবার পিসিতে ডট এইচটিএমএল বা ডট টিএক্সটি এক্সটেনশন দেখা না যেতে পারে, ডট টিএক্সটি বা ডট এইচটিএমএল এক্সটেনশন যুক্ত ফাইলের এক্সটেনশন দেখা না যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, যদি আপনাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম 10 হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই ভিউ এর ভিতরে চলে আসবেন। কোথায় আসবেন? ভিউ এর ভিতরে। তারপরে দেন এইখানে আসবেন, এসে দেখবেন ফাইল নেম এবং এক্সটেনশন এটা অন করা আছে কিনা, এখানে টিক মার্কটা দেওয়া আছে কিনা, এটা একটু দেখে নেবেন। যদি এই টেক্সটটা উঠায় দেন তাহলে কিন্তু আপনার এই HTML এর যে এক্সটেনশনটা কিন্তু চলে গেছে। তাহলে আপনারা যেটা করবেন, এখানে আপনাদের বাই ডিফল্ট টিকটা উঠানো থাকে, আপনারা টিকটা দিয়ে নিবেন, নিলে আপনাদের এই ফাইলের এক্সটেনশনটা আপনারা দেখতে পাবেন। কেমন? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। একটু রেসপন্স করেন। জি স্যার, জি স্যার। আপনাদের কারো কাছে কি জি, স্যার। বোরিং ফিল হচ্ছে? না স্যার। ও স্যার। আচ্ছা না স্যার। আচ্ছা, তাহলে আপনারা সবাই কি এরকম একটা HTML ফাইল নিতে পারছেন? আপনারা সবাই একটা করে HTML ফাইল নেন। জি স্যার। জি স্যার নিচে। আমি কিন্তু ক্লাস শেষের পরে আপনাদের আউটপুটটা দেখব। সবাই এরকম একটা ফাইল নেন। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল নিয়েছি। নেওয়ার পরে আমরা আমাদের এডিটরটা ওপেন করি, কোড এডিটর ওপেন করে নেওয়ার পরে দেখেন আমরা কি করবো, এই ফাইলটা কোড এডিটরে ওপেন করব। এখন এই ফাইলের উপরে রাইট ক্লিক করে ওপেন উইথ আমরা যদি এখান থেকে জাস্ট চুজ করি, যেহেতু আমাদের এখান থেকে নাই, এখান থেকে আমরা আরো চুজ করে নিতে পারবো। আচ্ছা, ওটা আমাদের চুজ করা আসলে অনেক সময়ের ব্যাপার। সো আমরা এখান থেকে নিয়ে এসে এটাকে টেনে ছেড়ে দেব, ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ব্রাউজার উপরে এখানে নিয়ে এসে টেনে ছেড়ে দেব। যদি ছেড়ে দেই তাহলে আমাদের এই ফাইলটা ওপেন হয়ে গেছে, তাই না? এখন এই ফাইলের ভিতরে তো আমরা কিছুই লিখি নাই। এভাবেও আপনারা একটা ফাইল ওপেন করে নিতে পারেন। এখন আমরা সাবলাইম সবাই যদি ইউজ করি তাহলে আমরা যদি এখানে HTML, আমরা আগেই বলেছিলাম যে সাবলাইম টেক্সট কি করে, লিখলে কলকাতা হিটস দেয়, কলা হিটস দেয় বা আপনার কলম হিটস দেবে, এইভাবে আপনাকে হিটস দেবে। যখন আপনি HTML লিখবেন তখনও বুঝতে পারবেন যে আপনি একটা HTML পেজ ডকুমেন্ট লিখবেন। সো আপনার সামনে হিটস দিচ্ছে, আপনি যখনই এন্টার দিবেন তখনই আপনার পুরো স্ট্রাকচারটাও সাজাই দিয়েছে। এর ভিতরে দেখেন হেড আছে, বডি আছে, হেড আছে এবং বডি আছে, দুইটা অংশ আপনার সামনে দেখাচ্ছে। সো আপনারা এটা এভাবেও নিতে পারেন।
একটা ফাইল এভাবেও নিতে পারেন, আদারওয়াইজ এখান থেকে এসেও আপনারা নতুন ফাইল নিতে পারেন। ফাইলে ক্লিক করবেন, করার পরে আপনারা কি করবেন, নিউ ফাইল করার পরে কি করবেন, নিউ ফাইলে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি যখন সেভ বাটনে ক্লিক করবেন, যেহেতু আমার এই লোকেশনটা, এই পাথটা আমার পূর্বে ইউজ করেছি, সে কারণে আমার এটা বাই ডিফল্ট ওপেন হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে আরো একটা ফাইলের নাম লিখতে পারি, ফার্স্ট first.html। এটা দিয়ে যখন আপনি সেভ দিবেন তখন আপনি একটা ফাইল নিয়ে ফেলছেন, তাই না? এখন আমরা দেখেন, আমরা আমাদের এই রুট ফোল্ডার যেটা, এর ভিতরে দুইটা ফাইল আছে, কিন্তু আমরা এখান থেকে কয়টা অ্যাক্সেস করতে পারছি? এখান থেকে আমরা একটা অ্যাক্সেস করতে পারছি, কিন্তু আমরা চাচ্ছি এটা আমাদের পুরো প্রজেক্টটা বা সার্ভার ফোল্ডারটা আমরা এখানে ওপেন করে নেব, যখন যেটা ইচ্ছা তখন সেটা ইউজ করতে পারবো। এরকম কিছু করতে চাচ্ছি, তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের পূর্বে আমরা যেটা করেছিলাম, একটা ফাইল ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিয়েছি, বাট আমরা এখন যেটা করব, এই ফোল্ডারটাই ড্র্যাগ এন্ড ড্রপ করে ওখানে ছেড়ে দেব। সেটা কিভাবে? এখান থেকে ধরলাম, ধরে টেনে নিয়ে এসে এই যে এখানে রাখলাম, রাখার পরে দেখেন আমরা এখান থেকে মুভ করে এখানে নিয়ে যেয়ে ছেড়ে দেবো। এটাকে যখনই ছেড়ে দেবো তখনই আমার ওই সার্ভার ফোল্ডারটা এখানে বাই ডিফল্ট লেফট কলামে এটা কোলাপস হয়ে আছে। দেখেন এখন আমি চাইলে যে কোনো ফাইল আমরা ইউজ করতে পারছি না? পারছি। আপনারা সবাই এটা করার চেষ্টা করেন। এখন দেখেন আমাদের এটা হচ্ছে একটা পুরো এইচটিএমএল পেজের স্ট্রাকচার। আমরা কি করব, এইচটিএমএল পেজের ভিতরে কিছু লেখার চেষ্টা করব, কমন কিছু ট্যাগ লেখার চেষ্টা করব, যেটা আপনারা সবাই প্র্যাকটিস করলে আস্তে আস্তে ট্যাগ গুলো মুখস্থ হয়ে যাবে। কি কি ট্যাগ আছে? যেমন যদি আমরা কোনো ট্যাগের হেডিং দিতে চাই তাহলে কি দেবো, h1 ইউজ করব। দিয়ে আমরা দিস ইজ মাই ফার্স্ট পেজ, এইভাবে যদি আমরা কিছু লিখে যদি সেভ দেই, তাহলে এটা আমরা আমাদের পেজে দেখতে পারবো। তাহলে এর ভিতরে কি, এটা হচ্ছে আমাদের একটা ট্যাগ, আর এটা হচ্ছে আমাদের একটা কন্টেন্ট। এটা হচ্ছে ট্যাগ আর এটা হচ্ছে কন্টেন্ট। তাহলে আমরা কিছু না কিছু লিখেছি, সামথিং উই হ্যাভ রাইট ইন আওয়ার কোড ব্রাউজার, কোড এডিটর, সরি। সো আমরা তো এখন আমরা প্র্যাকটিক্যালি সবাই কি এরকম লিখতে পারছেন? কারো যদি না হয়ে থাকে তাহলে আপনারা একটু রেসপন্স করেন। আমরা সবাই কম বেশি কি লিখতে পারছি? জি পারছি। দেখা যাচ্ছে। আচ্ছা, যদি পেরে থাকেন তাহলে এটা আমরা লিখতে পারছি। এখন আমরা কি করবো, এটার রেজাল্ট আমরা আমাদের এডিটরে দেখবো, সরি ব্রাউজারে দেখবো। দেখেন এটা রাইট ক্লিক করার পরে আমরা যদি এডিটরের উপরে সাবলাইম যদি হয়ে থাকে, তাহলে এখন রাইট ক্লিক করার পরে এখানে আসবে ওপেন ইন ব্রাউজার। এটা যদি সিলেক্ট করে দেয় তাহলে আমাদের ওই লেখাটুকু কিছু আসছে, আমাদের ব্রাউজারে এসে দেখেন ওপেন হয়ে গেছে, আসছে না? দিস ইজ মাই ফার্স্ট পেজ। আমরা কোথায় লিখেছি? এখানে লিখেছি। এই অনের ভিতরে লিখছে কি, দিস ইজ মাই ফার্স্ট পেজ। সবার আসছে না এরকম? সবারই আসছে দেখেন। এবং এই যে ট্যাগ গুলো আছে, আমরা বলেছি যে একটা এইচটিএমএল পেজ এক বা একাধিক ট্যাগের সমন্বয়ে গঠিত হবে। তো এই ট্যাগ গুলো দেখেন আপনাদের ওপেন হয়নি কারো, ট্যাগ গুলো দেখতে পাচ্ছেন, আপনি শুধু দেখতে পাচ্ছেন কি, কন্টেন্ট। এখন এই কন্টেন্ট আমরা কি ব্যবহার করেছি? h1 ট্যাগ ব্যবহার করেছি। কি কারণে? হেডিং বোঝানোর জন্য h1 ট্যাগটা ইউজ করেছি, হেডিংটা বোঝানোর জন্য। এরকম হেডিং বোঝানোর জন্য কয়টা ট্যাগ আছে? 6টা ট্যাগ আছে। 6টা ট্যাগ আছে, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন। দেখেন এখানে h2 যদি দেয়, h3, এইভাবে কত পর্যন্ত আছে? 6 পর্যন্ত। আপনারা চেষ্টা করবেন 6 পর্যন্ত দেওয়া। দিয়ে যদি আমরা এখানে রিফ্রেশ দেই তাহলে দেখতে পাবেন, দেখেন প্রথমে বড়, তারপরে ছোট, তারপরে ছোট, আর পরের গুলো আমি চেঞ্জ করি না যে কারণে আসে নাই। তাহলে এটা যদি আমরা এখন এখানে 4, 3 পরে কত, 4, ঠিক এইভাবে যদি 5, 6, 5, 6 দিয়ে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন এখানে কি একটা পর্যায়ক্রমিক ভাবে এসছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট এবং এটা হচ্ছে লাস্ট। কি হবে? এটা হেডিং এর ফার্স্ট এবং লাস্ট বোঝাচ্ছে। তো আমরা এটা বেশি বর্ণনা করব না। এরকম আমাদের বেশ কিছু ট্যাগ আছে, যে ট্যাগ গুলো আমরা ইউজ করব। কমন কি কি ট্যাগ আছে সেটা আমরা দেখাবো। এটা হচ্ছে আমাদের একটা ট্যাগ।
এখন আমরা এইচটিএমএল এর হেডিং ব্যবহার বোঝার জন্য এগুলা ইউজ করি। ঠিক একই ভাবে দেখেন, আমরা যদি একটা আহ, আপনার লিংক বোঝাই, একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য লিংক বোঝাই, তাহলে আমরা কি ট্যাগ ব্যবহার করি? এইচ বা অ্যাঙ্কর ট্যাগ বলে। এটাকে কি ট্যাগ বলে? অ্যাঙ্কর ট্যাগ। এর ভিতরে যদি আমরা এখন আমাদের একটা ইউটিউবের লিংক দেই, https www.facebook.com, এটা যদি দেই, দেওয়ার পর আমরা যদি এখানে আমরা শেষ করি নাই, দিয়ে যদি আমরা এটা রিফ্রেশ দেই ব্রাউজারটা, তখন দেখেন কি দেখা যায় যে ফেসবুক বলে আমাদের কাছে একটা ট্যাগ চলে আসছে, লিংক চলে আসছে। দেখেন আমরা কিভাবে করছি, এই যে এটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের এটা হচ্ছে একটা স্টার্টিং সেকশন, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটাকে কি বলে? এন্ড ট্যাগ। আর এই মাঝখানে যে ফেসবুকটা লিখছি এটাকে বলে কন্টেন্ট। আর এই যে ব্যাপারটা পুরাটাই লিখছি এখানে, এটাকে কি বলে? একটা অ্যাট্রিবিউট। আর মাঝখানে যেটুকু লিখছি https www.facebook.com, এটাকে কি বলে? অ্যাট্রিবিউট ভ্যালু। এটা আমি আরো সুন্দর করে দেখাচ্ছি, জাস্ট আপনারা একটু ওয়েট করেন। এখন আমরা এখানে এসে যদি রিফ্রেশ দেই, দিয়ে এখানে দেখতে পাবো কি, এটা একটা ফেসবুক লিংক। এখন এখানে যখন আমি কার্সারটা রাখছি, তখন কার্সারটা আমার হ্যান্ড শেপ আসছে, তার মানে এরপরে ক্লিক করলে আমাদের ফেসবুকে নিয়ে চলে যাবে। দেখেন আমরা যখন এখানে ক্লিক করছি তখন আমাদের কি হয়েছে? ফেসবুকে নিয়ে গেছে, নিয়ে আসছে না? তখন আমরা আরো একটা এটার কপি করি, কন্ট্রোল শিফট ডি। আপনারা যদি সাবলাইম এডিটর ইউজ করেন, তখন আপনারা যদি একটা লাইন কোড কপি করে ডুপ্লিকেট করতে চান, তাহলে কার্সারটা ওই লাইনের উপরে রেখে কন্ট্রোল শিফট ডি দিবেন। সবাই কি শুনতে পাচ্ছেন? কন্ট্রোল শিফট ডি দিবেন, দিলে আপনারা ওই লাইনটা ডুপ্লিকেট হয়ে যাবে খুব দ্রুত সময়ে। এখন আমরা যদি এখানে লিখি ইউটিউব, তাহলে আমরা এখানে কি চেঞ্জ করব? ইউটিউবি। আচ্ছা, আপনারা যারা একটু অ্যাডভান্স লেভেলে মোটামুটি এইচটিএমএল টা জানেন, তাদের কাছে এই ক্লাসটা অনেকটা বোরিং মনে হতে পারে। তাদের কাছে এই ক্লাসটা অনেকটা বোরিং মনে হতে পারে, বাট আপনারা বোরিং হওয়ার কিছু নেই। নেক্সট ক্লাসগুলো অনেক বেশি হবে, ফার্স্ট হবে, আপনারা তখন বেশ আনন্দ পাবেন। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, তো আমি আজকে বেশি প্রেশার দিচ্ছি না, আজকে বেশি তাড়াতাড়িও আগাবো না, আমি বেশি ফাস্টে যাব না, বুঝতে পারছেন? এবং আমাদের সাথে বেশ কিছু একেবারে নিউ আছে, তাদেরও একটু বোঝার ব্যাপার আছে। তো আমাদের সবাইকে একটা সমন্বয় করে আমাদের ক্লাসটা করতে হবে। তারপরে যেটা হবে, আমরা চেষ্টা করব আপনারা যারা বেশ কিছু অ্যাডভান্স আছেন তাদেরকে একটা ব্যাচে দেওয়া, এবং আপনারা যারা মোটামুটি ইনিশিয়াল লেভেলে বা প্রাইমারি লেভেলে আছেন তাদেরকে আরেকটা ব্যাচে দেওয়া। বুঝতে পারছেন আমার কথাটা? তো আপনাদের হেজিটেট হওয়ার কোনো কারণ নাই। অনেকের কাছে প্রোগ্রামিংটা অনেকটা রসকসহীন, নিকষ মনে হতে পারে। আপনারা যখন এটার মজা পেয়ে যাবেন, বেশ কিছু তৈরি করতে পারবেন। আচ্ছা, আপনি আপনার মাইক্রোফোনটা মিউট করেন, না যার ফোন বাজতেছে আপনি মাইক্রোফোনটা মিউট করেন। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম আমি, আপনাদেরকে যারা আপনারা মোটামুটি অ্যাডভান্স লেভেলে আছেন, একটু ফাস্ট পারেন, তাদেরকে আমরা একটা ব্যাচে নিয়ে যাবো, এবং যারা একটু কম পারেন তাদেরকে আমরা আর একটা ব্যাচে নিয়ে সেইভাবে ক্লাস করব নেক্সট ডে। বাট তার জন্য আমাদের 5 থেকে 7 দিন সময় দিতে হবে, কারণ আপনারা কে কোন পর্যায়ে আছেন, আপনাদের গ্রোথটা কেমন, এটা আমাদেরকে একটু যাচাই করতে হবে। যে কারণে আমরা সবাই সম্মিলিতভাবে এখন একসাথে ক্লাস করব। আচ্ছা, যেটা বলছিলাম ক্লাসে, দেখেন এখানে ফার্স্ট পেজ এবং ইউটিউব ফেসবুক দুইটা লিংক আছে। আমরা যদি ইউটিউবের উপরে ক্লিক করি তাহলে আমাদের ইউটিউবে নিয়ে চলে আসছে। এখন এখানে প্রবলেম কি হচ্ছে দেখেন, বলেন তো? প্রবলেম হচ্ছে, আমরা যখন ইউটিউব বা ফেসবুকের উপরে ক্লিক করতেছি, তখন আমাদেরকে আমাদের মূল পেজটাকে হাইড করে ট্রান্সফার করে অন্য পেজে চলে যাচ্ছে। এটাকে আমরা একটা প্রবলেম, তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে সলিউশন করতে পারি? এর জন্য আমাদের একটা ট্যাগ আছে। এই ট্যাগটা কি আমরা আরো একটু বলে নিই, যে আমাদের প্রথমত যে অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগের প্রথমটা হচ্ছে কি? স্টার্টিং ট্যাগ, শেষটা হচ্ছে এন্ডিং ট্যাগ। আমাদের মনে রাখতে হবে, একটা ট্যাগ, আমি পূর্বেই বলেছি, একটা ট্যাগ এক বা একাধিক অ্যাট্রিবিউটের সমন্বয়ে গঠিত হয়। সো
অ্যাট্রিবিউট গুলো আমরা কোথায় লিখবো? অ্যাট্রিবিউট গুলা লিখবো আমাদের স্টার্টিং ট্যাগের ভিতরে। অ্যাট্রিবিউট গুলা স্টার্টিং ট্যাগের ভিতরে লিখবো। অ্যাট্রিবিউট কেন লিখবো? অ্যাট্রিবিউট লিখবো হচ্ছে আমরা একটা ট্যাগের ধর্ম বা বৈশিষ্ট্যকে চেঞ্জ করার জন্য, কন্ট্রোল করার জন্য। ট্যাগের যে ধর্ম বা বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যটাকে কন্ট্রোল করার জন্য আমরা অ্যাট্রিবিউট লিখবো। এখন আমরা এখানে একটা অ্যাট্রিবিউট আছে টার্গেট। টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে। টার্গেটের অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক এবং এই ব্ল্যাঙ্ক এই টার্গেট অ্যাট্রিবিউটের দুই ধরনের ভ্যালু হয়, দুইটা ভ্যালু আছে। একটা হচ্ছে ব্ল্যাঙ্ক আর একটা হচ্ছে সেলফ। বাই ডিফল্ট সেলফ থাকে। আমরা যদি ব্ল্যাঙ্ক দিয়ে দিই তাহলে আমাদের কি হবে? এই পেজটা, এই ইউটিউব পেজটা, ইউটিউব যে লিঙ্কটা, এটা আমাদের নতুন একটা ট্যাবে ওপেন করবে, নতুন একটা ট্যাব ওপেন করবে। আপনারা সবাই এভাবে চেষ্টা করে দেখেন। এখন আমরা যদি ইউটিউবের উপরে ক্লিক করি তাহলে আমাদের নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে, দেখেন। বাট এই অ্যাট্রিবিউটটা কিন্তু দেখেন আমরা ফেসবুকের ভিতরে দেই নাই, দিয়েছি? এখন আমরা পূর্বেই বলেছিলাম যে ব্ল্যাঙ্ক এবং সেলফ, বাই ডিফল্ট সেলফ দেওয়া থাকে, যে কারণে আমরা এই ফেসবুকের উপরে ক্লিক করলে আমার এই পেজের উপরেই আমার ফেসবুকটা ওপেন হয়ে যাচ্ছে। সো আপনি যখন একটা কমপ্লিট ওয়েব পেজ ডিজাইন করবেন, সেখানে যদি আপনার কোনো পেজের লিংক দেওয়ার প্রয়োজন হয় বা একটার সাথে আর একটা পেজের লিংক দেওয়ার প্রয়োজন হয়, তখন আপনারা এই টার্গেট অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারেন। টার্গেট অ্যাট্রিবিউট যদি ইউজ না করেন তাহলে কি প্রবলেম হবে? আপনার মূল পেজটাকে হাইড করে দিয়ে নতুন পেজটা ওপেন করে দেবে। সেক্ষেত্রে আপনি আপনার পেজ থেকে ভিজিটর হারাবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার পেজ থেকে ভিজিটর হারাবেন। সো আপনারা এই অ্যাট্রিবিউট গুলা ইউজ করতে পারেন। কারণ আমরা কম বেশি সবাই ট্যাগ অ্যাট্রিবিউটের কথা শুনলাম, নাম শুনলাম, তাই না? এখন আমাদের আরো একটু কনফিউশন থাকতে পারে। এটা আমরা এখন প্রেজেন্টেশন একটা ফাইলের মাধ্যমে খুব সুন্দর করে ট্যাগ অ্যাট্রিবিউটের ছবি সহ এক্সাম্পল দেখবো, দেখলে এটা আমরা ভালো করে বুঝতে পারবো। এখন দেখেন আমরা একটা স্লাইড, আচ্ছা আপনারা নিজেরা কথা বলছেন, কারো কোনো কি প্রবলেম হচ্ছে? হ্যালো, আচ্ছা আপনারা সবাই কি বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারতেছে কিন্তু এই যে নয়েজ আসতেছে বাইরে থেকে যাদের থেকে নয়েজ আসতেছে আপনারা আপনাদের বলেছি যে আপনারা কাইন্ডলি চেষ্টা করবেন যে আপনাদের মাইক্রোফোনটা মিউট করে রাখা, তাহলে আর ব্যাকওয়ার্ড নয়েজ গুলো আসবে না। কেমন? সালমান মুস্তফা কি আছেন? আপনি কি কথা বলতেছেন না কেন? স্যার জি, শুনতে পাচ্ছি স্যার, খুব ভালো লাগতেছে, বুঝতেও পারছি স্যার, সমস্যা নেই। রেসপন্স করতে হবে, তা নাহলে কিন্তু বুঝতে পারবো না যে আসলে আপনারা বুঝতে পারছেন কি, কোথাও কোনো প্রবলেম হচ্ছে কি। জি স্যার, সমস্যা হলে স্যার বলবো স্যার। আচ্ছা, ক্লাস বোরিং ফিল মনে হচ্ছে না তো? না স্যার, ঠিক আছে, খুব সুন্দর লাগতেছে। প্রথম প্রথম বোরিং ফিল হতেই পারে, আস্তে আস্তে আমরা যখন পরিচিত হয়ে যাব আর কি আমাদের ভিতরে একটা বন্ডিং তৈরি হয়ে যাবে, তখন আসলে ক্লাসটা ভালো লাগবে। আজকে ফার্স্ট ডে তো, জি স্যার। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা এক একজন এক এক জায়গা থেকে ক্লাস করতেছি, আমাদের ভিতরে বন্ডিংটা আসতে একটু সময় লাগবে। তার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে, আমাদের ভিতরে একটা কমিউনিকেশন তৈরি করতে হবে। ঈদের পরে মেবি যদি আমাদের পরিবেশটা মানে শিথিল হয়, আমরা এই মহামারী থেকে কিছুটা হয়, তখন আমরা আমাদের লাইভ ল্যাব যেগুলো আছে অফিসে, তখন আমরা ওখানেও ক্লাস করতে পারবো। তখন আশা করি এই ধরনের প্রবলেম আর থাকবে না। জি স্যার। তো আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে একটু নিজেদের ভিতরে আলাপ আলোচনা করলে আমাদের একটু রিল্যাক্স ফিল হবে। অল টাইম যদি বক 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 করতেই থাকে তখন মনে হয় যেন আসলে মাথা গরম হয়ে যায়, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? আর আপনারাও চেষ্টা করবেন আপনাদের কিছু মতামত শেয়ার করা। এমনিতেই প্রোগ্রামিং বিষয়টা অনেকটা মানে রসকসীন, মানে গণিতের ক্লাসের মতো, তাই না? আমরা সবাই গণিতের ক্লাস করতে ভয় পেতাম না? সবাই কম স্কুল কলেজে কম বেশি যে স্যারটা বেশি যে সাবজেক্টটা বেশি পড়া হার্ড, সেটাই আসলে আমরা স্কিপ করার চেষ্টা করতাম। আর ভাগ্যক্রমে আমরা সেখানেই মানে জয়েন করেছি। কম্পিউটার প্রোগ্রামিং, কম্পিউটার যে আমরা যেগুলো শিখতেছি, এটা কিন্তু ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে যারা স্টুডেন্ট তারাই কিন্তু এই প্রোগ্রামিং গুলো শেখে সাধারণত, তাই না?
বাট এখন আমাদের সেই গণ্ডিটার ভিতরে আর নাই, যে আমি ইতিহাসে পড়েছি আমি আসলে ইতিহাসবিদ হব, আমি অ্যাকাউন্টিং এ পড়েছি আমি ব্যাংকার হব, আমি লয়ে পড়েছি আমি আসলে আইনজীবী হব। এখন কিন্তু সেই গণ্ডিটা আর নাই। ওই গণ্ডি থেকে আমরা কিন্তু বর্তমান যুগের যারা আমরা আছি তারা কিন্তু বের হয়ে আসছে। এখন যারা আইনে পড়তেছে, যারা ইংরেজিতে পড়তেছে, বাংলা সাহিত্যে পড়তেছে, তারাও কিন্তু অনেকেই পুলিশ কনস্টেবল হচ্ছে, ব্যাংকার হচ্ছে, ইতিহাস পড়ে, সমাজবিজ্ঞান পড়ে, বাংলা পড়ে কিন্তু ব্যাংকার হচ্ছে। আবার অনেকেই কিন্তু মানে আসলে আমাদের একাডেমিক পড়ার সাথে আমাদের ক্যারিয়ার বা আমাদের প্রফেশনালে কিন্তু কোনো মিল নাই। সো এটা যদিও আমরা বলতেছি, তারপরও ব্যাপারটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং, এটা হচ্ছে আপনার কম্পিউটার সায়েন্সের, ইউনিভার্সিটি লেভেলে কম্পিউটার সায়েন্সের একটা সাবজেক্ট। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে যায়, কম্পিউটার সায়েন্সের এই ডিপার্টমেন্টটা চুজ করে, তাদের আসলে এই কোড করতে হয়, তাদের প্রোগ্রামিং করতে হয়। বাট আমরা ও সকল কোনো কিছুরই ধারের কাছে না, যে আমরা আসলে প্রোগ্রামিং এ চলে আসছি, যে কারণে আমাদের কাছে প্রথম প্রথম একটু মানে কষ্ট মানে কঠিন মনেই হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা ভয় পাবেন না, যখন আমরা একটু কোড করতে পারবো দেখবো, তখন দেখবেন ভালো লাগবে। জি বলেন। স্যার আপনি কিভাবে স্যার প্রথম প্রথম স্যার আপনি যখন প্রোগ্রামিং করতেছিলেন স্যার, তখন স্যার আপনার কেমন স্যার এরকম লাগতেছিল স্যার? এটা আমার একটা স্বপ্ন। এমন স্যার? হ্যাঁ, প্রথম প্রথম আমি যেখানে ট্রেনিং করেছি, ঢাকা থেকে একটা স্কলারশিপ প্রোগ্রাম থেকে স্কলারশিপ পেয়ে আমি এই কোর্সটা করেছি, ডিপ্লোমা ডিগ্রিটা নিয়েছি। তো আমাদের বুয়েটের এবং আরো একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিল, আমাদের টিচার ম্যাডাম ছিল। ম্যাডামের ক্লাসটা আমাদের বেশ প্রথম প্রথম বোরিং ফিল হতো, কারণ ম্যাডাম শুধু কোডই বলতো, বাকি কোনো হাস্য রহস্য গল্প গুজব কিছুই করতো না। মানে হাসবো, মানে ম্যাডাম যে একটু হাসির কথা বলবে, যেটা দেখে শুনে আমরা হাসবো, যেটা শুনে আমরা একটু মানে আনন্দ ফিল করবো, এমন কিছুই ছিল না। তা আমরা 1-2 দিন যাওয়ার পরে যখন একটা বেশ মানে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, মানে কয়েকদিন যেতে যেতে তো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তাই না? তখন বলতাম যে ম্যাডাম আপনি জি স্যার। কি করেন, একটু হাসির রহস্যর কথা বললেও তো আমরা একটু শুনতে ভালো লাগে, একটু মানে ক্লাসে থাকতে ভালো লাগে। হ্যাঁ, আমরা নিজেরা আলোচনা করতাম। ম্যাডাম তো আসলে আমাদের মানে অনেক বয়োজ্যেষ্ঠ ছিল, তিনি যেহেতু ইউনিভার্সিটি প্রফেসর, তো ম্যাডামের যারা নিজস্ব স্টুডেন্ট আসতো তাদের সাথে কথা বলেছি। তারপরে যে আমাদের সাথে অনেকটা সম্পর্ক ভালো হয়ে গেছিল, কারণ আমাদের 5 থেকে 6 ঘন্টা করে ক্লাস করতে হতো সারাদিনে। তো প্রতিদিন যেহেতু ক্লাস করতে হতো, তো আমাদের একটা বেশ ভালো সম্পর্ক হয়ে গেছিল। তা আমরা নিজেরাই বলতাম যে ম্যাডামের আসলে এমনি ম্যাডাম মুখে কথা না বলুক, বা ম্যাডাম বুঝাই ভালো, এবং ম্যাডাম অনেক সুন্দর ছিল। ম্যাডামের প্রায় 48 থেকে 50 বছর বয়স ছিল, বাট ম্যাডাম অনেক সুন্দর ছিল। তা আমরা বলতাম, যাক ম্যাডাম রহস্য কর না করো, ম্যাডাম সুন্দর আছে, এটুকু দেখে আমরা ক্লাসটা আনন্দ সহিত উপভোগ করবো। এভাবে মজা করতাম আর কি। হ্যাঁ, স্যার 5-6 ঘন্টা সম্পূর্ণ স্যার এই HTML পড়েছিলেন স্যার এটা প্রোগ্রামের তো পরে? ক্লাস ছিল 5 ঘন্টা, বাট আমি বাসায় প্র্যাকটিস করতাম, সব মিলে এভরিথিং মিলে 18 থেকে 19 ঘন্টা মতো হবে। 18 ঘন্টা, অ্যাটলিস্ট 18 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা আমি কোড করতাম, স্যার এত এখনো ধৈর্য করি। কিভাবে স্যার? এটা আপনার প্যাশন হতে হবে, এটা আপনার প্যাশনের ভিতরে থাকতে হবে। হ্যাঁ, আপনি যখন এখান থেকে কিছু তৈরি করতে পারবেন, আপনার লেখা কোড আপনি যখন একটা জি স্যার। অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন, সেটা অন্যরা যখন ইউজ করবে, তখন আপনার কাছে এটা ভালো লাগবে। হুম, যে কেউ যখন যে কোনো কিছু তৈরি করে, সেটা যদি অন্য কাউকে ইউজ করতে দেখে, তখন কিন্তু এটা খুবই ভালো লাগে। হুম, স্যার আপনি যখন জি বলেন। আমি তো স্যার ঢাকা থেকে, কিন্তু যখন ঈদের পরে এই যে করোনা বা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, জি, তখন স্যার ওইটা সরাসরি এরকম কি লাইভ ক্লাস হবে নাকি পুরোটাই অ্যানালগ ক্লাস হবে বা কিছু? না, তখন আমরা 2 ভাবে নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, আমি যারা লাইভ ক্লাসে এসে যদি পরিবেশটা শান্ত হয়ে যায়, ঠিক হয়ে যায়, তখন 2 ভাবে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, আমাদের যে ল্যাব আছে, অফিসের যে ল্যাব আছে, সাধারণত ওইখানেই ক্লাস হয়। ওইখানে আমরা ক্লাস নেব। বাকি যারা আমাদের ল্যাবে এসে অ্যাটেন্ড করতে পারবে না, বিভিন্ন প্রবলেমের কারণে, যদি পসিবল হয়, ল্যাবে এসে ক্লাস করার মজাই আলাদা। সবাই জি সবার স্যার। মুখটা দেখতে পাই, হ্যাঁ আসলে হ্যাঁ স্যার। সবার অ্যাটিটিউডটা দেখতে পারি, সবার সাথে একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়, বন্ডিং তৈরি হয়। সো আমরা যারা পসিবল হবে ক্লাস এসে ক্লাস করার, ল্যাবে এসে তারা করব, ল্যাবে এসে ক্লাস করব। আর যাদের পসিবল হবে না, তাদের সামনে এরকম স্ক্রিনটা রেকর্ড করে
কানে হেডফোন লাগায় মুখে এয়ার মাইক্রোফোন লাগায় ছেড়ে দেবো, সে শুধু বোকার মতো শুনতেই থাকবে। স্যার আমি এই বোকার ভিতরে একজন থাকবো মনে হয়, সেটা কারণ আপনার আমার জন্য ব্যাড, আপনার এত গুড লাক হতে পারে, ব্যাড লাক হতে পারে। স্যার আপনাদের এই ব্যাড ক্লাসটা লাগ কোন স্যার। জায়গায় দেওয়া হলো, অফিসটা কোথায়? এটা যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে, ওখানেই হবে। ওখানে কিন্তু আপনারা জেনে থাকবেন, ওখানে কিন্তু জেনারেল কোনো পাবলিককে ঢুকতে দেওয়া হয় না, এবং ওর ভিতরে এনভায়রনমেন্টটাও অনেক সুন্দর, বেশ ফুল গাছ আছে, একটা মানে পন্ড আছে, পুকুর যেটাকে বলি, পাশে বসার জায়গা আছে, বিকেল বেলা বেশ অনেকেই বসে গল্প সল্প করে, মনটাই ভালো হয়ে যায়। তো এই অপরচুনিটিটা আপনারা কিন্তু মিস করবেন না আমি আশা করি, যতদিন সম্ভব এই এনভায়রনমেন্টের সাথে থাকলে অনেকটা ভালো লাগবে। অনেকেই, আমি অনেকের মুখ চিনি আর কি। জি স্যার। আসাদুজ্জামান সেমিকোলন থেকে আপনার মুখটা অনেকটা চিনি আমি, আপনি আমাকে চেনেন কিনা জানি না। তারপরে মাহমুদ হাসান, আপনারও মনে হয় আমি অনেকদিন দেখেছি। বাকি আর মাহমুদ হাসানকে সবাই চেনে, বুঝছেন? বাকি অনেকে কথা বলতেছেন, আপনাদের কি কোনো মতামত নাই? আর বাকি তো কাউকে মনে হয় আমি স্যার চিনি আপনার না। কথা শুনতেছি স্যার, শুনে ভালো লাগতেছে। শুধু শুনলে হবে না, আপনার স্যার রেসপন্সও আপনার কথা করতে হবে, শুনতেছি। রেসপন্সও করতে হবে, তা নাহলে কিন্তু আপনারা মানে আহ, মানে একটা এই যে স্যার, কমিউনিটির সাথে যোগ হতে পারবেন স্যার না। আমার দুইটা প্রশ্ন ছিল। অবশ্যই করেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি। স্যার। হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যালো, হ্যালো জি স্যার। আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলেন, জি বলেন। স্যার আপনি একটু নোটপ্যাডের স্যার পেজটা একটু ওপেন করবেন স্যার, আমার মনে হয় হয়তো কোনো বানান ভুল হয়েছে বা অন্য কিছু মনে হয়। সেটা নোটপ্যাডের পেজটা একটু অন করবেন স্যার। কোনটা ওপেন করব? স্যার নোটপ্যাডের যে পেজটা স্যার। এটা জি স্যার, আপনি যে কোডিং এখন যেটা ওপেন করব? লিখছিলেন স্যার, কোডিংটা যেটা লিখছিলেন। স্যার এটা সাবলাইম জি স্যার, টেক্সটটা ওপেন কোডিংটা যেটা লিখছিলেন। সাবলাইমটা চাচ্ছে। সাবলাইম সাবলাইম টেক্সটটা ওপেন করতে বলতেছে তো। এটা আচ্ছা, আমরা জাস্ট আমাদের ক্লাসের ফাঁকে জাস্ট একটু ব্রেক নিলাম, 2-3 জি মিনিট স্যার, জি 5 স্যার, মিনিট মতো আমরা একটু ব্রেক নিলাম, যেন আমরা একটু আমাদের মাইন্ডটাকে ফ্রেশ করে নেওয়ার জন্য, কেমন? আমরা আবার শুরু করব, তা নাহলে একটানা 2 ঘন্টা বক 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 করলে আসলে আমাদের মাথার ভিতরে কিছু থাকবে না, ঢুকবে না। আর আজকে ফার্স্ট ক্লাস তো আপনাদের কাছে, অনেকের কাছে বোরিং ফিল হতে পারে, এত র লেভেলে আমরা তো এগুলো জানি, এরকম অনেক কোশ্চেন আসতে পারে। সো নেক্সট টাইমে আমরা আপনাদের গ্রুপ আকারে ভাগ করে দেবো, যারা একেবারে বেগিনার তাদেরকে একটা গ্রুপে দেবো, আর যারা একটু ভালো পারে তাদেরকে আর একটা গ্রুপে দেবো, এই বিষয়ে টেনশন করে কিছু নাই। তো আমরা আবার ক্লাস শুরু করি, তাই না? যেটা বলছিলাম, আমরা এখানে ট্যাগ, অ্যাট্রিবিউট এই সম্পর্কে বর্ণনা শুনলাম, এখন এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আমাদের প্রেজেন্টেশন ফাইলের মাধ্যমে। আচ্ছা, এখন দেখেন, এখন এটার ভিতরে এটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ, এইচ রেফ, হাইপার রেফারেন্স বলে। এই এইচ রেফ বা হাইপার রেফারেন্স এর ভিতরে কি দেওয়া হয়, এর ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগের একটা লিংক দেওয়া হয়, যে লিংকের ভিতরে আমি এই কন্টেন্টের উপরে ক্লিক করলে ওই লিংকে আমাদের মুভ করে দেবে। এখন দেখেন এর ভিতরে কি কি আছে, এর ভিতরে আছে হচ্ছে পুরা বিষয়টা হচ্ছে একটা এলিমেন্ট। দেখেন এখান থেকে শুরু করে একটা আয়তক্ষেত্র আকারে তৈরি করে, এটা হচ্ছে একটা পুরা এলিমেন্ট। তারপরে দেখেন ভাগ করে করে দেখানো হয়েছে, এইটা হচ্ছে এখান থেকে এই ফার্স্ট ব্র্যাকেট থেকে এই এই ব্র্যাকেট পর্যন্ত একটা হচ্ছে একটা কি ওপেনিং ট্যাগ, দ্বিতীয়টা কি দেখেন ক্লোজিং ট্যাগ, আর মাঝখানে একটা কম্পিউটার হোভ, এটা কি একটা ইনক্লোজ ট্যাগ কন্টেন্ট, মানে এই অ্যাঙ্কর ট্যাগের মাঝের খানে যেটা আছে এটা হচ্ছে ওই ট্যাগের কন্টেন্ট। আর প্রথমটা কি একটা ওপেনিং ট্যাগ, শেষেরটা কি ক্লোজিং ট্যাগ। প্রথমটার আর শেষেরটার ভিতরে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে প্রথম ট্যাগের ভিতরে আমার যত অ্যাট্রিবিউট আছে সকল অ্যাট্রিবিউট গুলা থাকবে, আর শেষ যেটা ক্লোজিং ট্যাগের ভিতরে জাস্ট আপনার একটা আপনার ব্যাকওয়ার্ড স্ল্যাশ থাকবে, ব্যাকওয়ার্ড
স্ল্যাশ। ব্যাকওয়ার্ড স্ল্যাশটা দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ। সকল ট্যাগেরই একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে ক্লোজিং ট্যাগ বোঝানো হয়। এবং এই যে এইচ রেফ হাইপার রেফারেন্স, এটাকে কি বলে? হাইপার রেফারেন্স। এটাকে কি বলে? একটা অ্যাট্রিবিউট। এটাকে বলে অ্যাট্রিবিউট। আর এই অ্যাট্রিবিউটটার টোটালটাকে কি বলতেছে দেখেন, এখানে আমরা বুঝাই দিচ্ছি যে এই টোটালটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আর প্রথমটা কি? অ্যাট্রিবিউট নেম। আর দ্বিতীয়টা হোপ ডট এইচটিএমএল, এটা হচ্ছে কি? অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট কি? ভ্যালু। তাহলে আপনারা সবাই কম বেশি এই ইমেজটা দেখে বুঝতে পারছেন যে আসলে কোনটা ট্যাগ, কোনটা অ্যাট্রিবিউট, কোনটা অ্যাট্রিবিউট ভ্যালু, কোনটা ওপেনিং ট্যাগ, কোনটা ক্লোজিং ট্যাগ, কোনটা ট্যাগ কন্টেন্ট। কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। নো স্যার। না স্যার, কোনো আচ্ছা, কোশ্চেন নাই। সালমান মোস্তফা কি বুঝতে পারছেন? আপনি কোশ্চেন করছিলেন যে ট্যাগ অ্যাট্রিবিউট কন্টেন্টের বিষয়। আপনার এখন এই যে স্লাইডটা দেখে কি এখন আর কি কোনো কনফিউশন আছে? সালমান মোস্তফা থাকলে একটু কথা বলেন প্লিজ। সালমান মোস্তফা আমার কথা কি শুনতে পাচ্ছেন? মনে হয় নাই স্যার। স্যার। জি হ্যালো। জি শুনতে পাচ্ছি, আপনি বলেন। স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনার ট্যাগ অ্যাট্রিবিউট এই বিষয়গুলো কি ক্লিয়ার হয়েছে? হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, যদি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এখন নেক্সট একটু আগাই, তাই না? যেহেতু আমাদের আজকে এইচটিএমএল টা মোটামুটি আমি আপনাদের একটু করে দিতে চাই, আপনারা একটু প্র্যাকটিস করুন, হোমওয়ার্ক দেবো। তাহলে এইটা হচ্ছে অ্যাট্রিবিউট ট্যাগ এবং ট্যাগ কন্টেন্ট। এইরকম আমাদের বেশ কিছু ট্যাগ আছে, যে ট্যাগ গুলো সমন্বয়ে আমরা একটা এইচটিএমএল পেজ তৈরি করব। এইচটিএমএল পেজে এখন বেশ কিছু মানে কমন যেগুলো, সবগুলো তো আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। কমন যে সকল ট্যাগ আছে সেই ট্যাগ গুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব এবং ওইগুলো একটু প্র্যাকটিস দেখব। আমরা এখানে বলছি যে হেডিং বোঝাইতে কি কি ইউজ হয়, কি কি ট্যাগ H1 থেকে H6 পর্যন্ত, সেটা বর্ণনা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। H1 থেকে H6 পর্যন্ত আপনার হেডিং বোঝানোর জন্য ইউজ হয়, সেটা আমরা এখানে অলরেডি লিখেছি। H1 আপনারা যেটা দেখবেন H1 থেকে H6 পর্যন্ত চেষ্টা করবেন। তারপরে কি আছে দেখেন, HTML প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কি? আমরা যে কোনো একটা ওয়েব পেজের ভিতরে বেশ কিছু ডকুমেন্ট পেজ লেখা থাকে, হাবি জাবি যা ইচ্ছা তাই লেখা থাকে। যেমন আমরা যদি হেডিং দিয়ে যদি আমরা এখানে পি ট্যাগ লিখি, লিখে আমরা কোনো জায়গা থেকে কোনো কন্টেন্ট একটু কপি করে নিয়ে আসি, দেখেন এইগুলো সব আমার যদি ইজি লেখা হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে এগুলো কপি করলাম, করে এখানে পেস্ট করে দিলাম। সবগুলাই কি কোথায় পেস্ট করেছি? এইচটিএমএল এর ভিতরে। কিন্তু কারণ এইচটিএমএল কি করে, আমরা পূর্বেই বলেছি যে এইচটিএমএল একটা স্ট্রাকচার দাঁড় করে। এখন দেখেন আপনারা, আমরা এখানে বেশ কিছু জায়গায় আমরা যদি এইভাবে লিখি, তাহলে কি আমি যেভাবে লিখছি এইভাবেই কি আমার রেজাল্টটা আসবে? বলেন তো কিভাবে আসবে রেজাল্টটা? আমরা এই সকল কন্টেন্ট গুলা কি করেছি, একটা পি ট্যাগের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে যদি আমরা এখানে এক লাইনে চলে আসবে স্যার। সবগুলো কি হবে? এক লাইনে চলে আসবে। এই যে দেখেন সবগুলো কি হয়েছে? এক লাইনে আছে। কারণ এই ধরনের কোনো লেখা যদি আমরা একটা এইচটিএমএল পেজের ভিতরে দিতে চাই, তাহলে আমরা কোন ট্যাগটা ইউজ করব? পি ট্যাগটা ইউজ করব। এটা হচ্ছে পি ট্যাগ। এখন আমরা যদি এর ভিতরে আমরা এইখানেই ব্রেক দিতে চাই, তাহলে এইচটিএমএল এর একটা ব্রেক ট্যাগ আছে, বিআর ট্যাগ, যেটার অর্থ হচ্ছে ব্রেক। এই ব্রেক ট্যাগটা আমরা ইউজ করব। করলে কি হবে, আমাদের ওইখানে এসে একটা ব্রেক হয়ে যাবে। দেখেন এখানে একটা ব্রেক দিয়ে দিয়েছে, এখানে কি হয়েছে? একটা ব্রেক দিয়েছে। ঠিক এইভাবে অসংখ্য ট্যাগ আছে, আমি আপনাদেরকে একটু দেখাই দেবো W3 স্কুলে। আপনারা জাস্ট ওখান থেকে দেখে দেখে একটু প্র্যাকটিস করে নেবেন, কেমন?
এখন দেখেন প্যারাগ্রাফ ট্যাগের জন্য পি ট্যাগটা ইউজ হয়, আর লিংকের জন্য অ্যাঙ্কর ট্যাগ। এটাকে কি বলে, কি ট্যাগ বলে? অ্যাঙ্কর ট্যাগ বলে। এই অ্যাঙ্কর ট্যাগটা ইউজ হয়। তাহলে আমরা ব্রেক বুঝে গেলাম, আপনার পি ট্যাগ বুঝে গেলাম, তারপরে লিংকও বুঝলাম মোটামুটি। তারপরে নেক্সট কি আসি, ইমেজ। এটা একটা ইম্পর্টেন্ট। ইমেজ, ইমেজটা কি কারণে হয়? আমরা সবাই কম বেশি একটা ওয়েব পেজে যদি যাই, দেখেন এখানে এই যে ইমেজ আমরা দেখতে পাচ্ছি, যে কোনো ওয়েব পেজে যদি আমরা ভিজিট করি তাহলে আমরা ইমেজ দেখতে পাই সাধারণত। এখানে বেশ কিছু ইমেজ দেখতে পাচ্ছি। আমরা যদি যশোর বোর্ডেও যদি ভিজিট করি, দেখেন উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, এখানে যদি আসি, এটা আমাদের লোড নিচ্ছে, একটু সময় নিচ্ছে। এই যে এখানে দেখেন আমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি। তাহলে এই ছবিগুলো আসলে কিভাবে আসে? এই ছবিগুলো আসার জন্য তাহলে আমাদের একটা ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম কি? আমরা এখন সেই ট্যাগটা একটু দেখব। আইএমজি নামে একটা ট্যাগ আছে। আইএমজি নামে একটা ট্যাগ আছে, যে ট্যাগটা ইউজ করে আমরা একটা ওয়েব পেজে ছবি পোস্ট করি। দেখেন এই কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগের কোনো ইন্ড নেই, ইন্ড ট্যাগ নেই, আছে শুধুমাত্র স্টার্টিং ট্যাগ। তার ভিতরে একটা হচ্ছে আইএমজি ট্যাগ, মানে ইমেজ পোস্ট করার জন্য আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগের কোনো ইন ট্যাগ নেই, শুধুমাত্র স্টার্টিং ট্যাগ আছে। ঠিক এর ভিতরে তাহলে এই আইএমজিটা কি? একটা ট্যাগ। আইএসআরসি এটা কি? একটা অ্যাট্রিবিউট। আর এই দুইটা ব্র্যাকেটের মাঝখানে যেটা দেব এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট ভ্যালু দেব। অ্যাট্রিবিউট কি দেব? ভ্যালু দেব। এখন আমরা যদি এটা রিফ্রেশ করি, এখানে আসি, এসে যদি রিফ্রেশ করি, তাহলে আমরা কিছুই দেখতে পাচ্ছি। কারণটা কি? আমাদের এখানে কোনো ইমেজ এখনো দেওয়া হয়নি। এখন আমরা একটা আগে ইমেজ নিয়ে নিই। প্রথমত একটা ইমেজ নিয়ে নিই আমরা। আমাদের ডেস্কটপে এই ফোল্ডারের ভিতরে ইমেজ আছে বেশ কিছু। আমরা এই ইমেজটা আর এই ইমেজটা, দুইটা ইমেজ আমরা নিয়ে এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসি। এখন প্রোগ্রামিং করতে হলে এই সাথে সাথে আমরা আরো একটা জিনিস দেখতে পাচ্ছি। দেখেন আমরা প্রোগ্রামিং করতে হলে আমাদের একটা প্রপার ওয়ে, সুন্দর একটা গোছানো সাজানো একটা উপায় জানতে হবে। এখন আমরা যদি এটাকে সাজায় গুছায় রাখি তাহলে আমাদের একটা সুন্দর লাগবে দেখতে। ঠিক আমাদের বাসায় যে আলমারি আছে বা শোকেস আছে, তার ভিতরে যেমন করে আমরা আমাদের শোপিসেস জিনিসগুলা সুন্দর করে সাজায় রাখি না, এমন ভাবে আমরা আমাদের প্রোগ্রামিং এর ফোল্ডার গুলা সুন্দর করে সাজায় রাখবো। আমাদের সেম রিলেটেড ফাইল গুলা এক জায়গায় রাখবো। তাহলে কি হবে? আমাদের খুঁজে পেতে সুবিধা হবে, সহজ হবে। তাহলে যেহেতু আমরা ইমেজ নিয়ে আসতে যাচ্ছি, তাহলে আমরা ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করে আমাদের ইমেজ গুলা এই ফোল্ডারের ভিতরে রাখলাম। কারণ আমরা হয়তো ভাই এখন খুব সীমিত আকারে ফাইল আছে আমাদের হাতে, একটা দুইটা ফাইল আছে, কিন্তু যখন আমরা একটা কমপ্লিট প্রজেক্ট তৈরি করব তখন সেটার ভিতরে আমাদের হাজার হাজার ফাইল থাকে। কতগুলা ফাইল থাকে? হাজার হাজার ফাইল থাকে। আমি একটা যদি আপনাদের ওই ধরনের এক্সাম্পল দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের বা সরি এটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যারের ফোল্ড। এটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার আর কি। তো দেখেন আপনার ইনিশিয়াল লেভেলে প্রত্যেকটা একটা 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 করে ভাগ করা আছে। এর ভিতরে আবার অগণিত ফাইল আছে, অগণিত ফোল্ডার আছে এবং অগণিত ফাইল আছে। এইভাবে সবগুলা কিন্তু কি করা, সব একটু একটু করে সাজানো। এখন আমি এখানে যদি দেখে বুঝতে পারবো যে কোন ফাইলগুলা কোথায় আছে, কোন রিলেটেড ফাইলগুলা কোথায় আছে। এইভাবে আমরা বুঝতে পারবো, যে কারণে আমরা এগুলা সাজায় নিতে হয়। কেমন? তাহলে আমাদের ইমেজ রিলেটেড ফাইলগুলো আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে আছে। এখন আমরা যদি এটাকে একটু রিনেম করে নেই ফাইলগুলোকে, cricket.jpg web.jpg। এই ওয়েব এবং ক্রিকেটের বানানটা ভুল হয়েছে, তাহলে আমাদের প্রবলেম যেটা হতো, আমাদের ফাইলটা খুঁজে পেত না। এখন দেখেন আমরা একটা ফোল্ডার নিয়েছি, তাহলে এটা কি? SRC, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই SRC এর অর্থ হচ্ছে সোর্স। আপনার ইমেজটা কোথায় আছে সেটা আপনার বলে দিতে হবে। তাহলে আমার কোথায় আছে? এটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার। কোনটা? এই যে B1C2, এটা হচ্ছে আমাদের একটা রুট ফোল্ডার। এর ভিতরে আমার এই ইন্ডেক্স ফাইলটা আছে। তাহলে আমি
ইমেজেস নামে যে ফোল্ডার আছে, এই ইমেজেস ফোল্ডারের ভিতরে আমার ওই ইমেজটা আছে। তাহলে আমার প্রথমত কি করতে হবে, এইখান থেকে এই ফোল্ডারটাকে চিনাইতে হবে, তারপরে দেন আমাদের ফাইলটাকে চিনাইতে হবে। ঠিক একইভাবে আমরা এখন করি। তাহলে ইমেজেস, ইমেজেস নামে একটা ফোল্ডার প্রথম, তারপরে কি দেব, স্ল্যাশ দেব, CRICKET, এটা দেব, দিয়ে তারপর কি দেবো, এক্সটেনশনটা দেবো JPG, এক্সটেনশনটা দিয়ে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে আসলাম, সেভ দেওয়ার পরে এখানে আসলাম, এসে দেখুন রিফ্রেশ দিলে কি হচ্ছে, আমাদের সেই ক্রিকেটের সেই ইমেজটা আমাদের সামনে শো করছে। কারণ আমি পূর্বেই বলছিলাম যে একটা একটা ট্যাগের ভিতরে, একটা HTML ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট গুলা কি কারণে ইউজ হয়, ওই ট্যাগের কিছু বৈশিষ্ট্য কন্ট্রোল করার জন্য, ট্যাগের কিছু বৈশিষ্ট্য কন্ট্রোল করার জন্য কিছু অ্যাট্রিবিউট ইউজ হয়। এখন দেখেন এই ইমেজটা কি হয়েছে, আমার অনেক বড় আকারে দেখাচ্ছে, অনেক বড় করে দেখাচ্ছে, তাই না? তাহলে আমরা কি করব, ওই ইমেজটাকে অনেকটা ছোট করে দেব। কিভাবে করব, উইডথ বলে একটা অ্যাট্রিবিউট আছে, WIDH, উইডথ। DTH, সরি আমার মনে আসছিল না, WIDTH, উইডথ বলে একটা অ্যাট্রিবিউট আছে। এখানে আমি যেটা যে ভ্যালুটা দিয়ে দেব, ওই অনুযায়ী আমার এই ভ্যালুটা, এই ইমেজটা শো করবে। দেখেন আমি উইডথটা এতটুকু দিয়ে দিচ্ছি, এখন ইমেজটা কি হয়ে গেছে, শো হয়ে গেছে। তাহলে কি, এই যে উইডথ নামে যে অ্যাট্রিবিউট আছে, এই উইডথ অ্যাট্রিবিউটটা কিসের কাজ করতেছে, এই পুরো ইমেজের বৈশিষ্ট্যটাকে কন্ট্রোল করতেছে। ইমেজটাকে কি করছে, সে 80 পিক্সেলের মতো একটা জায়গা নিয়ে শো করাই দিচ্ছে। তাহলে এটা কি করতেছে, এই অ্যাট্রিবিউটটা আর এই অ্যাট্রিবিউটটার বৈশিষ্ট্য কন্ট্রোল করতেছে, এই সরি ভুল বললাম, এই ট্যাগের বৈশিষ্ট্যটা কন্ট্রোল করতেছে এই অ্যাট্রিবিউট। এরকম আরো বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, ALT, অল্টার নামে একটা অ্যাট্রিবিউট আছে, যেটা আমার ইমেজ নেম। দেখেন, যেটা আমার এই পুরো পেজের ইমেজে যদি কোনো লিংক না পায়, আমরা এখন এখানে দেখব একটা এক্সটেনশন বাদ দিয়ে, এই নামে যদি কোনো ইমেজ না পায়, জেপি নামে জেপি এক্সটেনশন যুক্ত কোনো ইমেজ পাবে না, যে কারণে আমার এই অল্টারনেটিভ ALT অল্টার নামে এর ভিতরে যে ফাইলের নেমটা থাকবে আমার ওটা শো করবে। দেখেন আমি রিফ্রেশ দেওয়ার পরে যে ইমেজ পাচ্ছে না সেটা দেখাচ্ছে, এবং ইমেজ নেম এটা চলে আসছে। তাহলে এই অল্টারনেটিভ যে অ্যাট্রিবিউট, এটার কাজ বুঝতে পারছি আমরা। যখন ইমেজটা পাবে তখন কিন্তু এই নামটা আর শো করবে না, যখন ইমেজটা পাবে তখন আর এই নামটা শো করবে না। দেখেন তখন কিন্তু এই নামটা শো করেনি। তাহলে আমরা একটা ইমেজ শো করার জন্য কি ব্যবহার করতেছি, IMG অ্যাট্রিবিউট ইউজ করতেছি। তাহলে এবার আমরা নেক্সটে আসি। ঠিক একই ভাবে বাটন আছে, এটা হচ্ছে একটা ফর্মের ভিতরের অংশ, আমরা ফর্ম যখন করব তখন দেখতে পাবো। স্যার জি, আমরা ওইখানে তো দুইটা ইমেজ নিয়েছিলাম, একটা শো করছে, যদি পরপর দুইটাই শো করতে চাইতাম তাহলে স্যার? কোথায়? একটু আগে যে আমরা স্যার যে ইমেজ, একটা ক্রিকেটের আর একটা ওয়েবের ইমেজ নিয়েছিলেন স্যার, জি, তো আচ্ছা একটা ইমেজ শো করছে, দুইটা ইমেজ আচ্ছা, কি হ্যাঁ দুইটা করবো। তাহলে আমাদের এটা কি করতে হবে, Ctrl+Shift+D দিয়ে আপনার WEB, একটা এর ভিতরে দুইটা ইমেজ দেখানো যাবে, একটার ভিতরে একটা ইমেজ দেখাইতে হবে। তাহলে আমরা এই যে করলাম, এই যে web.jpg দিয়ে দিলাম, দিয়ে আমরা যদি এখন এখানে রিফ্রেশ দেই, তাহলে এই দুইটা ইমেজ শো করবে। এখন কি ক্লিয়ার? জি স্যার, এই যে দুইটা ইমেজ শো করছে। তাহলে যতগুলা ইমেজ আমার দেখানোর দরকার হবে ততগুলো IMG ট্যাগ নিতে হবে, যতগুলো ইমেজ দেখানোর প্রয়োজন হবে ততগুলো IMG ট্যাগ দিতে হবে, যেমন। জি স্যার। তো আমরা এখন আমাদের কি কি আরো এরকম ট্যাগ আছে, বাটন আছে, লিস্ট আছে। আমরা যদি এই ধরনের কোনো লিস্ট তৈরি করতে চাই, আমরা যদি এই ধরনের কোনো লিস্ট তৈরি করতে চাই, তাহলে আমরা এটা এখন এখান থেকে কপি করলাম। কপি করে আমরা কপি কেন করলাম, আমাদের সময় বাঁচানোর জন্য। সরি, এখানে আসলে আমি ওয়ার্ড ফাইল থেকে কপি করে নিয়ে আসছি, তো যে কারণে আমাদের আসছে না। তাহলে ইউএল বলে একটা ট্যাগ আছে, এটা হচ্ছে কি স্টার্টিং ট্যাগ। আপনারা এখানে আসলে দেখতে পাবেন স্টার্টিং ট্যাগ, এবং এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। তারপর ইউএল এর ভিতরে কি আছে, এলআই আছে, এলআই এর ভিতরে নেম, তারপর আরো একটা দেব রোল। এইভাবে যদি দেই তাহলে কি হবে, এটা আনঅর্ডার লিস্ট।
আনঅর্ডার একটা লিস্ট তৈরি হয়ে যাবে। দেখেন নেম এবং রোল, এভাবে একটা আনঅর্ডার লিস্ট তৈরি হয়ে যাবে। ঠিক এর অল্টারনেটিভ আছে কি, ওএল, অর্ডার লিস্ট, ও এল। এখন এর ভিতরে যদি আমরা এলআই দেই, ভিলেজ, তারপর কি দেব, ইউপি, উপজেলা দিয়ে যদি আমরা এখন এটা রিফ্রেশ দেই, তখন দেখেন কি আসছে, ভিলেজ এবং উপজেলা। এটাকে আনঅর্ডার লিস্ট বলতেছে, এই জন্য একটা ফোটা ফোটা আসতেছে, সার্কেল টাইপ সাইন আসতেছে, আইকন আসতেছে। আর এটাকে আমরা অর্ডার লিস্ট বলতেছি যে কারণে এটা আমাদের 1 2 3 আকারে আসতেছে। এটা আমরা আরো বিভিন্ন ভাবে বিভিন্ন রকম আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আপনারা জাস্ট একটু ট্রাই করবেন, করলে এটা পেরে যাবে। আচ্ছা, যেহেতু আমরা এটা পুরাটাই বেসিক এইচটিএমএল এর উপরে না, যে কারণে আমরা বেশি গভীরে যাব না। আপনাদের আমি জাস্ট ওয়েটা জানাই দিচ্ছি, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন। তাহলে আমরা এখানে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট দেখলাম। আরো একটা বিষয় আছে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা একটা এইচটিএমএল এর, সেটা হচ্ছে টেবিল। সেটা কি, এইচটিএমএল টেবিল। এটা আমাদের অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আছে। এবার আমরা দেখব টেবিল। এইচটিএমএল টেবিলটা কিভাবে তৈরি করতে হয়, টেবিল কি, হোয়াট ইজ টেবিল। আমরা সবাই কম বেশি মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের সাথে পরিচিত আছি, জাস্ট কিছু ছক কেটে কেটে তার ভিতরে কিছু লেখা। এই যেটা এইভাবে আমরা বেশ কিছু সিরিয়াল ওয়াইজ সুন্দর করে শৃঙ্খলাবদ্ধ ভাবে যে কোনো তালিকা প্রণয়ন করার জন্য আমরা কি ইউজ করি, টেবিল ইউজ করি, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এসে খুব সুন্দর করে তৈরি করে নিতে পারি। বাট যদি এইচটিএমএল দিয়ে এমন কোনো রেজাল্ট আমরা তৈরি করতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে করব? যে কোনো পেজের যে কোনো ইনফরমেশন ডাটাবেস থেকে বা যে কোনো জায়গা থেকে নিয়ে এসে আমরা যখন একটা ওয়েব পেজের ভিতরে সুন্দর করে দেখাতে চাবো, তখন আমরা কি ইউজ করব, এইচটিএমএল টেবিলটা ইউজ করব। এই টেবিলটা আমরা এখন দেখব কিভাবে করতে হয়। সবসময় মনে রাখবেন, আমি এটা নোট করে রাখতে পারেন আপনারা, যে একটা এইচটিএমএল টেবিলের 3টা অংশ। আমি সেটা এখন টেবিলটা লিখব। প্রথমে আমাদের কি করতে হবে, এরকম একটা স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ দিতে হবে। স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ দিতে হবে, দিয়ে শুরু করতে হবে। এখন আমি দেবো টেবিলের কয়টা অংশ বলেছি, 3টা অংশ। টি হেড, এটা হচ্ছে একটা টেবিলের হেডিং অংশ। আর এটা হচ্ছে টি হেড। এবার আমি দেবো কি, টি বিওডিওয়াই, টি বডি। তারপরে দেবো টি ফুটার, এইটা হচ্ছে একটা এইচটিএমএল পুরা টেবিল অংশ। টেবিলের 3টা অংশ বলেছি, টেবিল হেড, টেবিল বডি এবং টেবিল ফুটার। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। তাহলে কোথায় লিখবো, আপনার মনে রাখতে হবে এইচটিএমএল কিন্তু নেস্টেড হয়। নেস্টেড কি, একটার ভিতরে আরেকটা, আরেকটার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা, এইভাবে কিন্তু পর্যায়ক্রমিক ভাবে চলে যায়, নেস্টেড যাকে বলে। এখন দেখেন আমরা এর ভিতরে এই টি হেড লিখছি, এবার হেডের ভিতরে আরো একটা লিখবো, টি টেবিল রো। এটার অর্থ কি, টেবিল রো। কারণ টি এইচ টেবিল হেড, টি হেড মানে টেবিল হেড। এটা আর আরো একটা আছে, সেটা আমরা দেখাই দেবো একটু পরে। তাহলে দেখেন নেস্টেড কিভাবে, টেবিলের থেকে টেবিল হেড আসছে, টেবিল হেড থেকে টেবিল রো আসছে, টেবিল রো থেকে টেবিল হেড বলে একটা অংশ আসছে, সিরিয়াল নাম্বার দিয়েছি। তারপরে কি দেব, নেম, তারপরে দেব ক্লাস, তারপরে কি দেব, রোল। এইভাবে আমরা বেশ কিছু তৈরি করতে পারি। এখন আমরা এইটুকু অংশ লিখেছি, লেখার পর আমাদের খুব ইচ্ছা হচ্ছে আসলে এটা কিভাবে আসে, আমরা একটু দেখতে পাই, তাই না? আমরা একটু দেখতে চাই না সবাই? রেসপন্স দেন। আচ্ছা, দেখতে চান না এমন কেউ কি আছেন? আমরা যতটুকু লিখেছি এতটুকু দেখতে চাই না এমন কেউ আছে? না স্যার, দেখতে চাই স্যার। যে দেখতে চান না, আমি মনে করবো সে রোজা নাই আজকে। আচ্ছা, আপনারা সবাই কি রোজা আছেন? জি স্যার, আসলে রোজা তো এই জন্য ক্লান্ত সবাই। মনে হচ্ছে আপনাদের রোজা ধরা করেছে। না স্যার, আপনি কথা না, স্যার। বলছেন আপনার রোজা
ধরা পড়তে পারে, আমাদের তো স্যার চুপচাপ শুধু শুনতেছি। তা আপনাদের তো রেসপন্স শুনে মনে হচ্ছে না যে আসলে আপনারা ধরা পড়ে গেছেন। বরঞ্চ আপনারা আমাকে বলতে পারেন যে আমি রোজা নাই, যদি রোজা থাকতাম তাহলে এত কিভাবে এত বকতেছি, এত তাই না? জি স্যার, হ্যাঁ, এটা একটু কোশ্চেন স্যারের আসতে অভ্যাস পারে, আছে, আমি জানি তো। হুম স্যারের অভ্যাস আছে, এজন্য হচ্ছে রোজা থাকলেও কথা বলতেই হচ্ছে এই আর কি। হুম রাইট। এই তো আপনাদের ভালোই বুদ্ধি আছে, আপনারা তো ভালোই কথা বলতে পারেন দেখছি। আমি তো ভাবছিলাম আপনারা কথাই বলতে পারেন না মনে হয়। আসলে কি আপনারা কথা বলতে পারেন? বাকিরা স্যার কই? কথা তো কেউ কেউ বলতে দেখছি পারি। ঘুমাচ্ছে, স্যার পারবো না না। জি স্যার, কথা তো বলতে পারি স্যার। যে আপুরা কথা বলা শুরু করছে কেউ কেউ অনেকক্ষণ পর। সব থেকে ভালো কথা বলে স্যার মাহমুদ হাসান। আপনারা তো কেউ কেউ দেখছি ঘুমাচ্ছেন, কেউ কেউ মানে এপাশ ওপাশ করতেছেন, মনে হচ্ছে ছেড়ে দেওয়া ফাঁকে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আমরা মাঝে মাঝে চেষ্টা করবো এরকম ক্লাসে মাঝে মাঝে একটু জাস্ট আপনাদের মনোযোগটা আছে কিনা একটু দেখার, হ্যাঁ? তাহলে জি স্যার। সবাই একটু মোটামুটি অ্যালার্ট থাকবো, তা নাহলে দেখা যাবে যে আপনারা ক্লাসে জয়েন করে ভাত রান্না করতে চলে গেছে। অনেকে ভাত রান্না করতে যেতে পারে, কিন্তু আবার অনেকেই স্যার চলে দেখা যাবেন। যায় অনেকের বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের মেসেজের অ্যান্সার করছে, তাই না? এমনও হতে পারে, অসম্ভব কিছু না কিন্তু। তা আমি বললে আপনারা যেন আবার মাইন্ড করেন না যেন, না খবরদার। স্যার মাহমুদ না হাসান। স্যার, না স্যার, এমনি রঞ্জুর মাইন্ড কম আছে স্যার। তাই আমার মানে গত বছর যাদের আমি ক্লাস নিছিলাম তারাও এরকম ক্লাসের ভিতরে এমন করতো মনে হচ্ছে না এক্ষুনি মারামারি করবে। মানে তাদের ভিতরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এমন সুন্দর হয়ে গেছে। উম, বেশ একটা বন্ডিং তৈরি না হলে আসলে ক্লাসের প্রতি আগ্রহ জন্মে না, হ্যাঁ? সবাই যদি খুবই একেবারে মানে গুমরামুখ হয়ে থাকে বা একটা কথা কম বলে, তাহলে ক্লাসের প্রতি একটা মানে মায়া জন্ম যায় না, হ্যাঁ? তো আপনারা চেষ্টা করবেন এটা কন্টিনিউ রাখা। আচ্ছা, এখন আমরা এটা একটু চেষ্টা করি, ব্রাউজারটা যেহেতু আমাদের ওপেন আছে এটা আমরা রিফ্রেশ দেব, দিলেই দেখেন আমাদের বেশ কিছু আউটপুট চলে আসছে। কোনটুকু আসছে বলেন তো? এই যে সিরিয়াল, নেম, ক্লাস আর রোল, এই অংশটুকু চলে আসছে, তাই না? সো আমরা বেশি কিছু লিখি নাই, যে কারণে আমাদের অল্প একটু আসছে। এবার আমরা কি লিখবো? টেবিলের বডি অংশটা লিখবো, বডি অংশটা লিখবো। তা বডি অংশটার ভিতরে কি লিখবো? টিআর, তারপরে কি লিখবো? টি ডি। দেখেন আমরা এই টিডি আর টিআর এই দুইটা কিন্তু একই জিনিস। টিডি আর টিআর দুইটা একই জিনিস। টিডি আর টিআর এর ভিতরে পার্থক্য হচ্ছে যখন আপনি ডি লিখবেন, সরি টিআর না, টিএইচ, টিএইচ এবং টিডি। টিএইচ এবং টিডির ভিতরে পার্থক্য হচ্ছে যখন আপনি টিএইচ লিখবেন তখন ওটা একটু বোল্ড আকারে থাকবে, আর যখন আপনি টিডি লিখবেন তখন এটা আনবোল্ড আকারে থাকবে। এইটা হচ্ছে বেসিক পার্থক্য। মেইনলি একটা হেডিং হয়ে যাচ্ছে, একটা নন হেডিং অবস্থা থাকছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এখানে জাস্ট প্রথমটা কি বলছিলাম? সিরিয়াল, দ্বিতীয়টা নেম, মাই নেম, তারপরে কি দেবো? ক্লাস। আমরা সবাই অনে পড়ি, তাই তো নাকি? আমার সবার রোল এক, এর কিন্তু চেঞ্জ হবে না আমাদের। দেখেন এবার যদি আমরা একটু রিফ্রেশ করি, এই যে আমাদের দেখেন সিরিয়াল, এটা হচ্ছে একটা হেডিং আকারে দেখাচ্ছে, আর পরের গুলা সিরিয়াল ওয়ান, মাই নেম ওয়ান, আর কি রোল, রোল ওয়ান, ক্লাস ওয়ান, রোল ওয়ান। ভালো কথা। এবার আমরা নেক্সটে যাই, তাহলে আমাদের কি একটা 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 টেবিলটা কিসের সমন্বয়ে গঠিত হয়? রো এবং কলামের সমন্বয়ে গঠিত হয়। একটা টেবিল কিসের সমন্বয়ে গঠিত হয়? রো এবং কলামের সমন্বয়ে গঠিত। তাহলে আমরা রো কলামটা আরো একটু পরে বুঝবো, একটু জাস্ট আরো একটা লাইন লিখে নিই। আরো একটা লাইন লিখে নিই। জি?
আচ্ছা, এবার আমরা যদি একটু রিফ্রেশ দিই তাহলে আরো একটু বেশি দেখতে পাবো। এই যে আমরা এখন এটা একটু সুন্দর করে শৃঙ্খলা ভাবে দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন দেখেন আমরা প্রথমে এটা হচ্ছে টেবিল হেডিং হিসেবে কাজ করতেছে, এটা কিন্তু একটা রো। আমরা যদি বাম থেকে ডান পাশে ডান পাশে হিসাব করি তাহলে এটা একটা কি রো, এবং যদি লম্বা লম্বি হিসাব করি তাহলে এটা একটা কলাম, নেম একটা কলাম, ক্লাস একটা কলাম এবং রোল একটা কলাম। এটা আরো ভালো বুঝতে পারবো যদি আমরা এর ভিতরে কোনো একটা ছক কেটে দিই। তাহলে এটা কিভাবে দেবো দেখেন, বর্ডার দিয়ে দিই। তাহলে এর টেবিলের একটা অ্যাট্রিবিউট আছে BOR DER, বর্ডার অ্যাট্রিবিউট। বর্ডার 1 যদি দিয়ে দেই তাহলে দেখেন আমরা রিফ্রেশ দেওয়ার পরে এই পুরো টেবিলটা একটা কি হয়ে গেছে, বর্ডার হয়ে আসছে, তাই না? বর্ডার হয়ে গেছে। সো আমরা এখন দেখতে পাচ্ছি সিরিয়াল একটা কলাম, নেম একটা কলাম, ক্লাস একটা কলাম আর রোল একটা কলাম, এবং এই 01 এ একটা রো, এ একটা রো এবং এ একটা রো, তাই না? এক্সেল শিটের সাথে যারা পরিচয় আছে তারা সবাই কিন্তু এরকমই একটা ডাইনামিক কন্টেন্ট দেখতে পায়, জাস্ট রো কলাম আকারে। এটা হচ্ছে HTML একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে টেবিল। কারণ আপনি যখনই যে কোনো ইনফরমেশন আপনি ফরম্যাট আকারে সুন্দর করে দেখাইতে যাবেন তখনই আপনার টেবিলের প্রয়োজন হবে। টেবিলের ভিতরে আপনার ডাটাটাকে পোস্ট করতে হয়, পাবলিশ করতে হয়। তো এই পর্যন্ত আমরা এবার দেখব যে আসলে কোথা থেকে আমরা শিখতে পারি বা সাপোর্ট নিতে পারি। এই হচ্ছে আমাদের রেজাল্ট, এই হচ্ছে আমাদের HTML টেবিল এবং এখানে হচ্ছে আমাদের আউটপুটটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা দেখব যে কোথা থেকে নেক্সট যখন আমি আপনাদেরকে হোমওয়ার্ক দেব তখন আপনারা কোথা থেকে আরো বেশি প্র্যাকটিস করবেন। সেটা হচ্ছে আপনারা এটা আমি ক্লাস শেষ হয়ে গেলেই ফেসবুকের ওই গ্রুপে আমি এটা দিয়ে দিচ্ছি, আপনাদের এই যে প্রেজেন্টেশন ফাইলটা আপনারা সবাই চেষ্টা করবেন, এবং আমি যে ক্লাসটা করালাম যে কোডটা, এই কোডেরও একটা ছবি দেওয়ার চেষ্টা করব। ছবি দেবো, কোনো কোড কিন্তু দেব না। যদি কোড পাবলিশ করি তাহলে আপনাদের অলসতা চলে আসবে, যে কারণে আমি আপনাদের একটা ছবি নিয়ে দেব। তো আপনারা সবাই W3 স্কুলের নাম শুনে থাকবেন, এটা আপনারা না পাইলে এখান থেকে দেখে নেবেন, নিয়ে আপনারা জাস্ট এটা ব্রাউজ করবেন। এই যে এটা আমরা ব্রাউজ করে এখানে দেখবেন, আসবেন, আসার পরে দেখবেন বেশ কিছু হিউজ পরিমাণে আপনার HTML ট্যাগ আছে। ট্যাগ অ্যাট্রিবিউট সবকিছু আপনাদের সাথে আমরা মানে ক্লিয়ার করে দিয়েছি। নেক্সট ক্লাসে আপনাদের যেটা কাজ থাকবে HTML ফর্ম একটা ইম্পর্টেন্ট জিনিস। এই ফর্ম অংশ নিয়ে আমি আপনাদের শনিবারের ক্লাসে আলোচনা করব HTML এর, কেমন? আর আপনারা এখন আজকের যে হোমওয়ার্ক যেটা থাকবে বাসায় বসে যে প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে এখান থেকে এই W3 স্কুলে আসবেন, আসার পরে এখান থেকে একটু একটু করে পড়ার চেষ্টা করবেন, প্রথম থেকে পড়বেন। আমি এখান থেকে বেশ কিছু আপনার কন্টেন্ট কপি করে আমার স্লাইডটা তৈরি করেছি। এর উপরে অন্য কোনো সাইট এত সুন্দর সাইট নেই যেখান থেকে আপনারা শিখতে পারেন। যারা একেবারে জানেন না তারা এখান থেকে একটু প্র্যাকটিস করবেন, আর যারা জানেন মোটামুটি তারা অ্যাডভান্স লেভেলে কিছু ট্রাই করবেন, CSS গুলো ট্রাই করবেন। নেক্সট আমরা খুব দ্রুতই সেখানে চলে আসতেছি। তারপরে এডিটর কি কি লাগবে সেটা দেখবেন, আপনারা পড়বেন, এগুলো একটু পড়লে আপনাদের ভিতরে একটা কনফিউশন তৈরি হবে, ধারণা তৈরি হবে, কোশ্চেন তৈরি হবে। আপনারা যেটা করবেন আপনারা ওই কোশ্চেন গুলা টাইপ করে রাখবেন, রেখে যদি সময় থাকে তাহলে আপনারা ফেসবুকের যে গ্রুপ আছে আমাদের ওইখানে পোস্ট করার চেষ্টা করবেন। আপনারা যারা অ্যানসার দিতে পারেন তাহলে তারা অ্যানসার দিবেন, আর যদি না পারেন তাহলে আমি চেষ্টা করব সেটার অ্যানসার দেওয়ার, কেমন? তো আপনারা সবাই এখান থেকে পড়বেন তো? জি স্যার। আচ্ছা, এখান থেকে জাস্ট একটু পড়া শুরু করবেন। কত রকমের হেডিং আছে, কত রকমের ট্যাগ আছে, কি কি আছে, কোথায় কি করতে হয় কি না করতে হয়, সবগুলা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আগামীকাল